হা করে মনে মনে হিসাব মেলাতে শুরু করে সে। সত্যটা যাচাই করতে পারছে না। লিলির অবস্থা বেগতিক দেখে ফারহান একবার হাতে থাকা বইটা পাতা উল্টিয়ে বলল, আপনার বান্ধবীর স্মৃতি নেই মিস লিলি, হয়তো এটা আপনি জানেন। লিলি এ পর্যায়ে তৎক্ষণাৎ মাথা নেড়ে জবাব দিল, জি স্যার, আমি আজ করতে পেরেছিলাম। মাঝরাতে মাঝে মাঝে মাথা ব্যথায় চেঁচিয়ে ওঠে আর বলে যে কিছু মনে করতে পারছেন না। ওর আসলে অ্যাক্সিডেন্টের পরই স্মৃতি গেছে, কারণ অ্যাক্সিডেন্টের আগের ঘটনাগুলো ও একটুও মনে করতে পারে না। ফারহান এবার মাথা নেড়ে বলল, এখন কথা হলো, আমার আপনার সাহায্য দরকার। আপনি একটু সহযোগিতা করলে আমি খুব তাড়াতাড়ি নিচের বইটাকে নিয়ে ফিরে যেতে পারতাম। যদি আমি জানি সরাসরি মিস ঈশানীকে কিছু বলতে, কারণ ধাক্কাটা নিতে পারবে না। লিলির চোখে এখনো বিস্ময়ে টনটন করছে, মাথা যেন শব্দ হয়ে ঘুরছে একটাই বাক্য, নিজের বউটাকে নিয়ে ফিরে যেতে পারতাম। সর্বনাশ, ঈশা তাহলে প্রফেসর ফারহানের বউ? এই কথা সিনিয়র আপুরা জানলে যতটা ছ্যাঁকা খাবে তার থেকেও বেশি অবাকে পাগল হবে ঈশা। আহারে বেচারি, খুব তাড়াতাড়ি একটা বড় চমকের অপেক্ষা করছে ওর জন্য। হার্ট অ্যাটাক করার সম্ভাবনা 99.99%। লিলি বিষয়টা আবারও যাচাই করতে চাইল, ঠোঁট কাঁপিয়ে বলল, স্যার, ঈশা আপনার, মানে সত্যি আপনার বউ? ফারহান এবার পাতা বন্ধ করলো, চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালো লিলির চোখে। ভেতরটা যেন দীর্ঘদিন চেপে রাখা এক কষ্টে ঝাপসা হয়ে উঠেছে তার। দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়েটা হয়েছে প্রায় 5 বছর আগে। কথাটা ঘরের বাতাস ভারী করে দেয়। লাইব্রেরির কোনায় বসে থাকা কয়েকটা চেয়ার পর্যন্ত নড়েচড়ে ওঠে মনে হয় লিলির। সে চোখ নামিয়ে আঙুলে থাকা রাবার ব্যান্ডটা টানতে লাগলো নিঃশব্দে। লিলির কণ্ঠটা এবার খানিকটা টেনে ধরে, কিন্তু স্যার, আপনি যখন ওর সামনে গাড়ি দিয়ে ইচ্ছে করে ধাক্কা দিলেন সেটা? না, ধাক্কাটা ইচ্ছে করে দিইনি। পাগল নাকি? আমি আমার পাখির মতো বউটাকে ইচ্ছে করে ধাক্কা দিব কেন? আমি শুধু ওকে অনেকদিন পর খুঁজে পেয়েছি দেখে ফলো করছিলাম। ভেবেছিলাম একবার শুধু দেখব, তারপর চলে যাব। কিন্তু হুট করে রাস্তা বদলে ফেলায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। লিলি কেমন স্থির হয়ে গেল এবার। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল, আর এখন স্যার, এখন আপনি চান আমি, মানে আমি কি কি করব? ফারহান এবার একটু ঝুঁকে এসে টেবিলের ওপর, কণ্ঠটা নিচু কিন্তু গভীর করে বলল, আপনি শুধু ওর পাশে থাকবেন, ওর প্রতিটা আচরণ আমাকে জানাবেন। ও কি বলছে, কি ভাবছে, কি খুঁজছে, এই সব। আমি শুধু ওকে আবার ফিরে পেতে চাই, কিন্তু জোর করে নয়। ওর মনের ভেতরে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা আমি ধীরে ধীরে ভরাতে চাই, নিজের পরিচয় ছাড়াই। লিলি একটানা তাকিয়ে রইল ফারহানের চোখের দিকে। বহু প্রশ্ন, বহু দ্বন্দ্ব তার মনের গহীনে জমে থাকলেও আজ কিছু একটা ছিল ফারহানের চোখে, হয়তো অসহায় ভালোবাসা। কিছুক্ষণ পর সে নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, আমি চেষ্টা করব স্যার। ফারহান এবার হালকা হাসলো। এখন আপনিই বলুন, সেদিনের সারপ্রাইজ টেস্টে ডাব্বা মারলেন কিভাবে? চোয়াল ঝুলে পড়ল লিলির, ঠোঁট উল্টে তাকিয়ে রইল ফারহানের দিকে। সে এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিল। এতক্ষণ সুন্দর আলাপ করে শেষে কিনা এখানে এসেই থামলো। কি আর করা, ডাব্বা যখন মেরেছে তখন তো শুনতেই হবে। মেকি হেসে মাথায় অজুহাতের এক বস্তা খিচুড়ি পাকানো শুরু করলো সে। 2টো বার্গার শেষ করে ফেলেছে ঈশা। এতক্ষণ ধরে সে লিলির জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। মেয়েটা 5 মিনিটের মধ্যে আসছি বলে সেই যে উধাও হয়ে গেল, আর কোনো খোঁজ খবর নাই। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে ঈশা 3য় বার্গারটা খাওয়া শুরু করলো। আর তখনই রীতিমতো হাঁপাতে হাঁপাতে উপস্থিত হলো লিলি। হ্যান্ডব্যাগটা সাইডে রেখে ঢকঢক করে এক গ্লাস পানিও খেয়ে ফেললো। খাওয়া শেষে নিভু নিভু চোখে তাকাতেই ঈশার দিকে। ঈশা ভ্রু কুঁচকে ওরই অবস্থা দেখছে। লিলি এবার এক হাত উঠিয়ে সেলুটের ইশারা করে বলল, তুই জিনিয়াস বইন, সিরিয়াসলি জিনিয়াস। যেই কাজ মানুষ 30-এর কোটায় করে ফেললেও কম হয়ে যায়, তুই সেই কাজ 15-তে করে ফেলেছিস। সাব্বাস বান্ধবী, আই এম প্রাউড অফ ইউ। লাল সালাম তোকে। ঈশা চোখ মুখ কুঁচকে বলে উঠল। আমি বুঝিনি তোর কথা। লিলি দুহাত দিয়ে নানা ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না না, ঠিক আছে, তোকে বুঝতে হবে না। ভালো কথা শোন একটা, কালকে ভার্সিটির অডিটোরিয়ামে একটু কাজ আছে বুঝলি। ওই যে সিনিয়র আপুরা তোকে ডেকেছে, ভার্সিটির শেষে ওখানে যাস তো। ঈশা বার্গার রেখে বলল, কিসের জন্য ডেকেছে? অডিটোরিয়ামে কেন?
লিলি উত্তেজিত হয়ে বলে উঠল, আরে ভাই, কেন ডেকেছে আমি কিভাবে বলবো? তবে সামি আপু বলল সামনে যে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল যে ভার্সিটিতে, ওই যে একজন পর্বতারোহী আসবে গেস্ট হিসেবে। ঈশা মনে পড়ার ভঙ্গিতে ঠোঁট গোল করে বলল, ওহো আচ্ছা, মনে পড়েছে। সামি আপু আমাকে ডেকোরেশনের হেল্পের জন্য যেতে বলেছিল। ঠিক আছে, তাহলে কাল তুই ভার্সিটি শেষে একা একা চলে যাস, আমি কাজ শেষ হলে যাব। লিলি তার জন্য রাখা বার্গারে সস লাগাতে লাগাতে বলল, হ্যাঁ ঠিক আছে, তুই সাবধানে ফিরে আসিস। আমার এইসবে থাকতে একদম ভালো লাগে না। বাড়িতে গিয়ে একটা জবরদস্ত ঘুম দিব। পুরোপুরি মিথ্যা বলল লিলি। মোটেই সে জবরদস্ত ঘুমের পরিকল্পনা করেনি, বরং সে অরণ্যের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এদিকে ঈশা এক ঝামেলায় থাকলেও লিলি পড়েছে আরেক ফ্যাসাদে। যেদিন ঈশাকে ফারহান ক্যান্টিনের সামনে ডেকেছিল, সেদিন ঈশার আগমনের অপেক্ষারত লিলির সামনে ভূতের ন্যায় হাজির হয়েছিল অরণ্য। তবে সেও কাকতালীয়ভাবে এসেছিল, কারণ অরণ্য মূলত এসেছিল ফারহানের খোঁজে। কিন্তু সে বেটা ফারহানের খোঁজে এসে যে স্বয়ং ফোয়ালওয়ালিরে পেয়ে যাবে তা ভাবেনি। তবে বিপদ হয়েছিল তখন, যখন লিলির সাথে ধাক্কা খেয়ে অরণ্য খেয়াল হারায় আর হাতের ফোনটা ঠাস করে রাস্তায় পড়ে ভেঙে যায়। পুরোপুরি না ভাঙলেও ডিসপ্লের অবস্থা বেশ বাজে। যদিও এমন ভাঙাচোরা তেমন কিছু নয় অরণ্যের জন্য, কিন্তু এই লিলির জন্য তার ফোন ভাঙাটাকে অবলম্বন করে সে। আর সেই সুযোগটাই লাগায় বুদ্ধিমান অরণ্য। শর্ত দিয়ে বসে, হয় এই ফোনের পুরো 90,000 টাকা লিলিকে দিতে হবে, না হয় শুধু 1 কাপ কফি। বেচারি লিলি মোটেই এই টাকা দিতে সক্ষম নয়। এত টাকা সে এই জন্মে একসাথে দেখেনি। তাই দ্বিতীয় শর্তে রাজি হয়েই লিলি সিদ্ধান্ত নেয় ঈশা অডিটোরিয়ামে কাজে গেলে সেও অরণ্যের সাথে দেখা করতে বেরিয়ে পড়বে। কারণ অডিটোরিয়ামের কাজ মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই, তাই যথেষ্ট 1 কাপ কফি শেষ করার জন্য। স্যার, আমার মনে হচ্ছে ওরা ম্যাম আর আপনার খোঁজ পেয়ে গেছে। হাসান সাহেব বলল আপনাকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে এবং সাবধানে থাকতে। আমাদের খোঁজ যদি ভুল না হয়, তাহলে ভার্সিটিতে আপনার দেখা লোকটা লিংকনেরই লোক স্যার। ওরা আপনার খোঁজ করতে গিয়েছিল। হাসানের কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই হাতে গরম কফির কাপটা ঠাস করে টেবিলে নামিয়ে রাখল ফারহান। চিন্তার ভাঁজ স্পষ্ট করে ফুটে উঠল ফর্সা কপালে। ঠোঁটের কোণে শক্ত আঙুল বুলিয়ে কিছুক্ষণ চোখ বুজে রইল সে। এরপর কিছু একটা ভেবে থপ করে চোখ খুলে নিজের অ্যাসিস্ট্যান্টকে জানান দিল, হাসান, তুমি এই মুহূর্তে শানাইকে তুলে আনো। আমি আর দেরি করবো না। ওকে প্রথমে বলবে আপনার ভার্সিটির ফারহান স্যার ডেকেছে। যদি প্রফেসরের ডাকে সুন্দর মতো না আসে, তাহলে ফর্মুলা 5 ইউজ করবে। বেচারা হাসান নিজের পছন্দের জাঙ্গিয়া হারানোর থেকেও বেশি ভয় পায় ফারহানের এই ফর্মুলার কথা শুনে। এক এক সময় এক এক ফর্মুলার কথা বলে ফারহান, আর সেগুলো ব্যাখ্যা শুনে ঠিকঠাক অ্যাপ্লাই করার গুরু দায়িত্বটা তো তার ঘাড়ের উপরেই পড়ে, যেটা আসলেই মারাত্মক। ফর্মুলা ইউজ করতে না পারলে কিসের বাড়ি খেতে হবে জানে না সে। তবুও ঢোক গেলে মিনমিন করে জানতে চাইল হাসান। ফর্মুলা 5টা আবার কি স্যার? ফারহান বাঁকা হেসে বলল, বলো, বোঝাও। ক্লোরোফর্ম ঢালো, হাত মুখ বাঁধো, গাড়িতে তোলো। জাস্ট সতর্ক থাকতে হবে, পাখির ছানা যেন আঘাত না পায়। ইটস কল্ড। হাসানের চোয়াল ঝুলে পড়ল। আবারও কিডন্যাপ করতে হবে, তাও আবার সানায়া ম্যামকে? অসাধারণ। হাসানের ইচ্ছে করলো আশেপাশে কোনো 10তলা বিল্ডিং থাকলে সেই ছাদ থেকে ঝাঁপ দিতে। ফারহান আবারও কফি কাপে হাত নিয়ে ভ্রু নাচিয়ে জানতে চাইল। ফর্মুলা 5। হাসান ঠোঁট প্রসারিত করার ব্যর্থ চেষ্টা করলো। তার গুণধর সরল মানুষের ছদ্মবেশ ধারণকারী স্যার এমনভাবে জানতে চাইছেন যেন হাসানকে তার হবু বউয়ের কোলে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো কেমন লাগে? গণপুটুনি খাওয়ার ন্যায় পরিকল্পনার আধা কেজি ময়দা ঠেলে হাসান মেকি হেসে বলে উঠল, বরাবরের মতোই ভয়ানক। আই মিন বিলিয়ান স্যার। আমি কি এখনই বেরিয়ে পড়ব? ফারহান এবার ঠোঁটের কোণে একপাশে একদম নিঃশব্দে একটা বিজয়ী হাসি টেনে নিয়ে বলল, বলো কেমন লাগলো? নাও, এখনও তো বুঝলে না, কবে বুঝবে? যাও, এবং মনে রেখো, এই মিশনে ভুলের সুযোগ নেই। সানাইকে যদি ওর আগে পেয়ে যায়, তাহলে সব শেষ। আমি আমার পাখির ছানার মতো বউকে হারাবো, আর তুমি তোমার জীবন। হাসান ঢোক গেলে মাথা নাড়ল। তার ভেতরে যে এক রাউন্ড ভূমিকম্প শুরু হয়েছে সেটা ফারহানের দেখার দরকার নেই,
কারণ হাসান জানে একবার মিশন হাতে পেলে পিছু হাঁটার সুযোগ আর তার থাকে না। এক পলকে চারপাশে তাকিয়ে আবারও নিশ্চয়তা নিল সে কেউ আশেপাশে নেই। তারপর ব্যাগ থেকে সাবধানে একটা ছোট্ট মেডিকেল কিট বের করে বলল, স্যার, আপনার দেওয়া ফর্মুলা 5-এর ইনগ্রেডিয়েন্ট তো আমি রাখি স্যার, কিন্তু দয়া করে একবার আবার কনফার্ম করে বলুন এই ফারহান স্যার যেন কালকে ভার্সিটিতে চুপচাপ লেকচার দিয়ে আবার প্রিন্সিপালের সাথে নাস্তা খেয়ে স্টুডেন্টদের হারিয়ে যাওয়ার কথা না বলে, না হলে আমাকেই চোর থুকু কিডন্যাপার ভেবে আটকে ফেলবে ওরা। ফারহান একবার কফিতে চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, তুমি শুধু তোমার কাজ করো হাসান, বাকিটা আমার হাতে থাক। আর হ্যাঁ, ও যেন খুব বেশি ভয় না পায় সেটা খেয়াল রেখো। মেয়েটা কাটলে আমি সহ্য করতে পারবো না। এই কথাটায় 1 সেকেন্ডের জন্য ফারহানের গলার স্বর বদলে গেল। সেই কঠিন ছদ্মবেশী প্রফেসরের মুখে এক টুকরো অস্থির ভালোবাসা চুইয়ে পড়ল। হাসান তা ঠিকই টের পেল। কাঁধে ব্যাগটা ফেলে সে গম্ভীর গলায় বলল, ঠিক আছে স্যার, আপনি শুধু দোয়া করবেন যেন এইবারও ম্যাম না কাঁদে আর আমিও না কাঁদি। বলেই সে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। পেছনে রেখে গেল এক রহস্যময় অধ্যায়, যেখানে ভালোবাসা, ভয় এবং প্রতিশোধ একসাথে জড়িয়ে আছে। ক্যাম্পাসে তখন বিকালে গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে। আকাশজোড়া কমলা হলুদের আরজ মুখে গিয়ে ঢাল নীল গাঢ় রঙে ঢেকে দিচ্ছে চারদিক। গাছের পাতায় ফাঁক দিয়ে ঠুকে পড়া শেষ রোদ গলে যাচ্ছে ধুলো ধূসর ইটের পথে। বাতাসে এক ধরনের শীতলতা, যেটা দিনের উত্তাপ পেরিয়ে এসে সন্ধ্যার শান্তি বয়ে আনে। বিশ্ববিদ্যালয়ে লন থেকে ভেসে আসছে গিটার বাজানোর টুকটাক সুর, দূর থেকে ভেসে আসছে ঝনঝন ধ্বনি। সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। ঠিক এই সময়ে অস্থির পায়ে ছুটে আসছে ঈশা। কাঁধে ব্যাগ দুলছে দৌড়ের সাথে তাল মিলিয়ে। ওর চুলগুলো এলোমেলো, নিঃশ্বাস টানছে দ্রুত, মুখে ভয়ের ছাপ, কারণ সে জানে তার দেরি হয়ে গেছে। যেখানে বিকালের মধ্যে অডিটোরিয়ামে উপস্থিত থাকার কথা ছিল, সেখানে সে সন্ধ্যা হওয়ার পর গেট পার হয়েছে। অডিটোরিয়ামের গেটের কাছে এসে সে এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ে ঈশা। নিঃশ্বাসটা একটু সামনে নিল, তারপর কিছু না ভেবেই দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে রঙিন ফেয়ারি লাইটে ঝলমল করছে অডিটোরিয়ামের ছাদ। সিনিয়ররা পুরো ব্যস্ত চেয়ারে কভার পরাতে, স্টেজে ঝাড়ু দিচ্ছে কেউ, কেউ বা ফুলের মালা ঝুলোচ্ছে। সব কিছুর মাঝে ঈশাকে দেখে 3rd ইয়ারের একজন মেয়ে হঠাৎ করেই বলে উঠল। ঈশা হাঁপাতে হাঁপাতে বলল, দুঃখিত আপু, বাসা থেকে বের হতেই দেরি হয়ে গেল। প্লিজ রাগ করবেন না, আমি এখনই কাজ শুরু করছি। কি করতে হবে আমাকে? একটা ক্লিপ দাঁত দিয়ে ধরে চুল পেছনে গুজে নিল ঈশা। তারপর দ্রুত এগিয়ে গেল ডেকোরেশনের কাজে। সিনিয়র এই মেয়েটার বলা অনুযায়ী সে ব্যানার তৈরি করতে শুরু করলো। বাইরে তখন সন্ধ্যা নেমে গেছে পুরোপুরি, চারদিকে জ্বলছে আলো, কিন্তু ঈশার চোখে তখন শুধুই কাজের তাড়াহুড়া আর এক অজানা অনুভূতি। ঈশাকে এখনই কাজে করতে দেখে 3rd ইয়ারের এক ছেলে আরশ ভ্রু কুঁচকে তাকালো। কিছু একটা ভাবলো এক মুহূর্তের জন্য, এরপর এগিয়ে গিয়ে নিজের ক্লাসমেট নীলাকে উদ্দেশ্য করে বলল, এই ঈশানী এখানে কেন? ফার্স্ট ইয়ারের তো কারো আসার কথা ছিল না। ওদের তো হাতে করা কিছু কাজ দেওয়া হয়েছে, যেগুলো বাড়িতে করা হবে। নীলা এবার আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে বলল, আমিও তো সেটাই ভাবছিলাম। মনে করেছিলাম ঈশানী ভুল করে এসেছে, পরে শুনলাম বিদীপ্তাই ডেকেছে। কি যে হয়েছে তা তো বলতে পারি না, তবে ভালো কিছু হবে না মনে হয়। বিদীপ্তার গ্যাং তো চিনসই। আমার ভীষণ ভয় করছে মেয়েটার জন্য, কিন্তু কথায় আছে না, চাচা আপনা প্রাণ বাঁচা, তাই কিছু বলতে পারছি না। নীলার কথা শুনে আরশও রীতিমতো চমকে তাকালো। ভার্সিটির সবাই জানে বিদীপ্তার বিশৃঙ্খলা আর অভদ্রতার কথা। সে বড়লোকের মেয়ে, দেশের এক নামকরা নেতার একমাত্র আদরের মেয়ে। সেই হিসাবে একটা বিরাট বড় দাপট রয়েছে তার। উশৃঙ্খল গুন্ডা ছেলেদের মতো আচরণ করা তার স্বভাব। কিন্তু সেই বিদীপ্তা ঈশাকে ডেকেছে, আর ঈশাও কোনো কিছু না ভেবে চলে এসেছে। বিষয়টা কেমন খটকা লাগলো আরশের। ল্যাপটপে কিছু কাজ করছিল ফারহান। হঠাৎ করেই বিছানার পাশে রাখা ফোনটা ঝংকার তুলে বেজে উঠলে ফারহান কানে ফোন নিয়েই বিরক্তি সুরে বলে, অসময়ে ফোন করলে কেন হাসান? তোমাকে না এখন একটা কাজ দিয়েছি আমি।
কলের অপর প্রান্তে থেকে হাসান আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে বলল, স্যার এখানে তো ম্যাম বা ম্যামের বান্ধবী কেউই নেই, বাড়িটা একদম ফাঁকা। সিকিউরিটি গার্ড বলল ম্যাম ভার্সিটিতে গেছে, আর ওনার বের হওয়ার সাথে সাথে ওনার বান্ধবীও বের হয়ে গিয়েছে। এখন কি করব স্যার? ফারহান চোখ সরু করে ভাবল। এখন এই সময় ভার্সিটিতে কিসের কাজ? হাসান ঘাড় উঁচিয়ে বলে উঠল, আমি তো জানি না স্যার, আপনার তো জানার কথা। ফারহান এবার চোখ বুজে মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই মনে পড়ে গেল ফেস্টিভ্যালের ডেকোরেশনের কথা। কিন্তু ফার্স্ট ইয়ারের তো কোনো কাজই নেই আজকে, তাহলে ঈশানী কেন গেল ওখানে? ফারহান এবার থুতনিতে আঙুল ঘষে বলে উঠল, তুমি ফ্ল্যাটে ফিরে যাও হাসান, লিঙ্কনের ওই লোকটাকে খুঁজে বের করো, আর জীবিত আমার সামনে নিয়ে আসো। শানাকে আমি আছি। কাজ করতে সকলেই ব্যস্ত। হঠাৎ করেই এক সিনিয়র মেয়ে ঈশার দিকে এগিয়ে এসে একটু নিচু গলায় বলল, এই শোনো, তুমি ঈশা না? তোমাকে ছামিয়া ডাকছে, বাইরে স্টেশনারি দোকানের কাছে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাও, না হলে নাকি চলে যাবে। ঈশা এক মুহূর্তে কুণ্ঠিত হয়ে তাকালো তার দিকে, তারপর ব্যানারে হাত লাগালো, থামিয়ে চুলটা কাঁধে সরিয়ে বলল, আপু এখন বাইরে দাঁড়িয়ে? কিন্তু আমাকে তো ওই আপু বলেছে ব্যানার করতে। হ্যাঁ হ্যাঁ, ওই বলেছে, তুমি একে দেখো না, আমি কি করে বলবো? মেয়েটা যেন একটু বিরক্ত গলায় বলল। ঈশা এবার কিছু বলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়ল। অডিটোরিয়ামের লাইট ঝলমল ছায়া পেরিয়ে বেরিয়ে এলো খোলা আকাশের নিচে। রাত নামা শুরু করেছে, হালকা হালকা কুয়াশা, ল্যাম্পপোস্টের আলোয় ছায়া পড়েছে তার মুখে। ছুটে গেল স্টেশনারির দোকানের দিকে, কিন্তু পেছন দিকে থমকে দাঁড়িয়ে গেল হঠাৎ। সেখানে সামিরার কোনো চিহ্ন নেই, বরং দাঁড়িয়ে আছে বিদীপ্তা। ঠোঁটে সেই বিখ্যাত বাঁকা হাসি, চোখে হালকা ঠাট্টা মেশানো হিংস্রতা নিয়ে বিদীপ্তা দাঁড়িয়ে। তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে আরও 4-5 জন সিনিয়র মেয়ে, কেউ কেউ সিগারেট হাতে, কেউ বা ফোনে রেকর্ড বাটনে হাত রেখে অপেক্ষায়। তারা ঘিরে ধরল ঈশাকে। ঈশার মনে হলো যেন বদ্ধভূমিতে তুলে আনা হয়েছে তাকে। বিদীপ্তা এক পা সামনে এগিয়ে এসে বলল, এই যে রাজকুমারী ঈশা, এই তো এলো তড়িঘড়ি করে। আমি ডাকলে কখনোই আসতো না, কিন্তু সামিয়ার ডাকে তোকে অবহেলা করে না, তাই না? ঈশা কাঁধের ব্যাগ শক্ত করে ধরল, চোখে এক ধরনের দ্বিধা। তারপর ধীর গলায় বলল, আপু, সামি আপু কোথায়? উনি ডেকেছেন বলেই এসেছি। বিদীপ্তা চোখ টিপে হেসে বলল, তা তো জানি, যদিও সামিয়া তো এখানে নেই, কিন্তু আমরা আছি, তাতে তো অনেক কিছু হয়ে যায়, তাই না? পেছন থেকে একজন মেয়ের কণ্ঠ ভেসে এলো। ঈশা তো দেখেছে বেশ সাহসী, সরাসরি এসে হাজির, কোনো ভয় নেই বুঝি। একজন গিয়ে এসে ঈশার ব্যাগটা টান দিয়ে হালকা করে। এই ব্যাগে কি কি টেসনার আছে দেখি তো। ঈশা কিছু পিছিয়ে গিয়ে চাপা স্বরে খানিক আর্তনাদ করলো। আপু প্লিজ। বিদীপ্তা তখন হেসে উঠল, একটু বেশি নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আরে আরে, আমরা কি এমন কিছু করব নাকি? এটা তো ওয়েলকাম সেশন, একদম স্পেশাল ভর্তিচ্ছুদের জন্য একটু এন্টারটেন করতে এসেছি বেবি। এবার আশেপাশের মেয়েরা হাসি দিয়ে ঘিরে ধরলো ঈশাকে। কেউ ঈশার হাঁটুর দিকে পানির বোতল ছুঁড়ে দিল হালকা করে, কেউ বা মোবাইল দিয়ে তার মুখের কাছে এসে বলল, কিছু বলো না প্লিজ, ক্যামেরা একটু তোমার ভয় পাওয়া মুখটা দেখাতে চায়। ঈশার চোখে তখন লজ্জা, ভয় আর হতাশার মিশ্র অনুভূতি। হঠাৎই নিঃশব্দ হয়ে যায় সেই চারপাশের শব্দমালা, বাতাস ভারী হয়ে ওঠে। এবার বোধহয় মোক্ষম সুযোগ পেল তারা। পরিকল্পনা অনুযায়ী বিদীপ্তার ঠোঁটের বাঁকা হাসিটা একবার আরও গভীর হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে ঈশার মুখের ঠিক সামনে দাঁড়িয়ে বলল, শোনো ঈশা, আমি খবর পেয়েছি আজকাল নাকি তুমি ফারহান স্যারের বেশ প্রিয় স্টুডেন্ট হয়ে উঠেছ। কাহিনী কি সত্যি? তুমি কি জানো ফারহান স্যার কাকে সবচেয়ে বেশি পাত্তা দেন? ঈশা থমকে দাঁড়িয়ে চুপ করে রইল, চোখে ভয়ের ছায়া, বুক ধুকধুক করছে। তবুও সে চুপ। একবার এভাবে তাকে র্যাগ দেওয়ার কারণটা ধরতে পারছে না সে। লিলি আগেই ঈশাকে বলেছিল সে ফারহান স্যারকে ঘিরে সিনিয়র আপুদের নজরে এসেছে। বিদীপ্তা এবার নিচু গলায় গর্জে উঠল, স্যারের প্রিয় হয়ে ওঠার খুব ইচ্ছে, তাই না? ক্লাসে তো তোমার প্রশংসা করে মুখে ফেনা তুলে ফেলেন তিনি। ব্রিলিয়ান্ট আনসার ঈশানী, ঈশানী মেড এ গুড পয়েন্ট। আমরা যারা ইউনিভার্সিটিতে 3 বছর ধরে পড়ে আছি, এই সুন্দরী হয়ে আছে যারা, তাদের দেখেও না। কণ্ঠে ঘৃণা, ভেতর থেকে জ্বলে ওঠা ঈশা ফুটে উঠল বিদীপ্তার কণ্ঠে। সে আবারও বলল,
আর ক্যান্টিনে সেই দিন তোমাদের দেখেছি, বাইরে দাঁড়িয়ে কি কথা হচ্ছিল, আমাকে দেখে ফারহান স্যার একটু পাত্তা দিল না, আর তোমাকে কি এত কথা হচ্ছিল? পাশ থেকে আরেকজন বলে উঠল। আমি লাইব্রেরিতেও স্যারের সাথে ওকে কথা বলতে দেখেছি। ঈশার ভয় পাচ্ছে, লিলি নেই এখন, কি করবে সে? হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিদীপ্তা ঈশার জমে যাওয়া মুখ দেখে হঠাৎই মুখ ঘুরিয়ে পাশের মেয়েকে বলল, তিথি, ওই বোতলটা দে তো। তিথি ব্যাগ থেকে একটি ছোট্ট হালকা গ্লাস বোতল বের করলো। বোতলের গায়ে লেবেল নেই, তবে গন্ধটা তীব্র, স্পষ্ট বুঝতে অসুবিধা হয় না সেটা অ্যালকোহল। ঈশা এবার পিছিয়ে যেতে চাইল। আপু প্লিজ, আমি এসব কখনো আমি করিনি, এটা ঠিক না, আমি অ্যালকোহল কখনো খাইনি। বিদীপ্তা এক পা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে, মুখটা একেবারে তার চোখের সামনে এনে বলল, তো কি হয়েছে? তোমার জন্য ঠিক না, আমরা বললে সব ঠিক, বুঝলে? এটা আমাদের ওরিয়েন্টেশন, আর তুমি আমাদের স্পেশাল। আরও দুজন মেয়ে এসে ঈশাকে পেছন থেকে ধরে ফেলল, কাঁধ চেপে ধরে ঠেলে দিল তাকে দেয়ালের দিকে। সে বোতলটা খুলে ফেলল বিদীপ্তা, আর গ্লাসে ঢেলে বলল, এই নাও রাজকুমারী, যদি তুমি সত্যি ফারহান স্যারের ফেভারিট হয়ে থাকো তবে এটুকু সাহস তো তোমার থাকা উচিত, তাই না? ঈশা কাপা কণ্ঠে বলল, আমি আপু প্লিজ দয়া করে শোনো, আমি বলছি, আমাকে ছেড়ে দিন প্লিজ আপু, এটা আপনারা। বিদীপ্তা এবার আরেক ধাপ নেমে এলো, গ্লাসটা তার ঠোঁটের কাছে তুলে বলল, অত কথা বলতে নেই সোনা, খাবে না নাকি মিডল ক্লাস মেয়েদের মতো শুধু ক্লাসে মুখ দেখিয়ে বড় লোকদের ছেলেদের পড়াতে আসছো? একটু খেতেও তো হবে নাকি? এই একটাই যেন চাবুক হয়ে আঘাত করলো ঈশার আত্মসম্মানে। সে কাঁদতে চাইল না, তবু চোখ ভিজে উঠল, কিন্তু কেউ থামালো না। আরেকজন মেয়ে বলল, ওর মুখে জোর করে ঢেলে দে না বিদীপ্তা, বেশি লম্বা ডায়লগ দিচ্ছি কেন? বিদীপ্তা হেসে উঠল, সেই শীতল নির্মম হাসি। আরে দিচ্ছি, একটু দেখে নেই, একটু উপভোগ করুক মুহূর্তটা। এটা খাওয়ার পর তো আর হুঁশ থাকবে না, যে জিনিস মিশিয়েছি সারা রাত নেশা থাকবে। এখন বুঝবে কেমন লাগে যখন ক্ষমতাবান কেউ এক গ্লাস নিচের কারুকে পিষে দেয়। ঈশাকে জোর করে বসিয়ে ফেলা হলো নিচে, দুপাশ থেকে চেপে ধরা মেয়েরা তার হাত ধরে রাখলো। ঈশা চিৎকার করতে পারল না, শুধু কাঁদো কাঁদো স্বরে না না করতে থাকলো। বিদীপ্তা তার চিবুকটা ধরে গ্লাসটা ঠোঁটে চেপে ধরলো। ঈশা মাথা নাড়ছিল, কান্নায় কাঁপছিল, কিন্তু হঠাৎ বোতল থেকে এক চুমুকের মদ ঢেলে দেওয়া হলো। তরলটা তার মুখে কিছুটা ঢুকলো, কিছুটা সে গিলে ফেললো ভয়ে, বাকি কিছু গড়িয়ে পড়লো গালে জামায়। গন্ধে ঈশার গা গুলিয়ে উঠল, চোখ জ্বলে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আমার খুব অসুস্থ লাগছে আপু, শরীর খারাপ লাগছে, প্লিজ দিও না। কেউ পাত্তা দিল না। বিদীপ্তা সেই সময় মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, এটাই তো শুরু, শুধু মনে রেখো ফারহান স্যারের থেকে দূরে থাকবে, হি ইজ মাই সিরিয়াস ক্রাশ। আর যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করো, আমি শুধু মদ খাওয়াবো না, তোমার ভিডিওটাও ছড়িয়ে দেবো সবার মাঝে। চারপাশের হাসি ছাড়ালো, অমানবিক নির্মম বিষাক্ত হাসি। আর ঈশার ভেতরটা গুড়িয়ে গেল। একটু একটু করে বড়সড় সেই অ্যালকোহলের বোতলটা শেষ হয়ে গেল, পুরো তরলটাই চলে গেল ঈশার পেটে। প্রথমে মাথাটা একটু ঘুরালো ঈশার, তারপর চোখের সামনে সব কিছু কেমন ঝাপসা হয়ে এলো। বুক ধড়ফড় করছে, বুকের ভেতরটা গরম হয়ে উঠেছে, আর শরীরটা ভারী হয়ে যাচ্ছে। তবুও ফিসফিস করে বলল, আপু আমার মাথা ঘুরছে, প্লিজ আমাকে ক্যাম্পাসে নিয়ে চলো। তোর কণ্ঠ এত মিষ্টি কেন রে ঈশা? এখন তো আরও মিষ্টি লাগছে। বিদীপ্তা কানে কানে বলল, তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, চলো গার্লস, আমাদের কাজ শেষ, ওকে রাস্তার ভিক্ষুকের মতো যেখানে খুশি পড়ে থাকতে দাও, কোনো দয়াবান মানুষ দেখলে ঠিক ওই বাড়িতে পৌঁছে দেবে। তিথি বলল, কেউ ছবি তুলে রাখবি না তো, এসব আবার ঝামেলা হয় পরে। না না, আমি তো বললাম কিছু ভিডিও হলে আমি নিজের মোবাইল থেকে ডিলিট করে দেব। এখন চলো। তারা সবাই মিলে একসাথে হেসে উঠল। সেই বিষ মাখানো কণ্ঠে আবারও বলে উঠল, বাই বাই মিস অলরাউন্ডার। ঈশাকে তারা হেলে দুলে টানতে টানতে নিয়ে এলো স্টেশনারির বিল্ডিংয়ের পাশের নির্জন এক রাস্তার ধারে, যেখানে রাতে খুব একটা কেউ আসেও না। রাস্তার ধারে পচা পাতার গন্ধ, দূরে কুকুর ডাকছে। তারা ওকে সেখানে বসিয়ে দিল, তারপর পেছনে এক টুকরো কাপড় ফেলে দিয়ে চলে গেল। ঈশা তখন আধা মূর্ছিত, আধা জ্ঞানহীন,
চোখের পাতা বারবার নামাচ্ছে, মাথাটা পাশের দেয়ালে ঠেকছে, মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হচ্ছে। আমাকে রেখে যেও না আপু, প্লিজ। বিদিকটা একবার শেষবারের মতো পেছনে তাকিয়ে বাঁকা হেসে চলে গেল। চারপাশে নীরবতা নেমে এলো। শুধু রাস্তার বাতির নিচে পড়ে থাকা একা নেশাগ্রস্ত কাঁপতে থাকা ঈশা অস্পষ্টভাবে শ্বাস নিচ্ছে। শরীর জড়সড় হয়ে গুটিয়ে যাচ্ছে। পেছন থেকে হঠাৎ কুকুরের ডাক ভেসে এলো। রাত গভীর হতে শুরু করলো কিছুটা। গাড়ির গতি বাড়ালো ফারহান। রাত অনেকটা পেরিয়ে গেছে। বাতাসে শীত আর উদ্বেগের গন্ধ। ইউনিভার্সিটির গেটের সামনে পৌঁছে গাড়ি থামালো তিনি। গার্ডকে দেখিয়ে বলল, আজ ফার্স্ট ইয়ারে কোনো ফেস্ট ছিল না, তাহলে ঈশানী মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কেন এসছে এখানে? গার্ড কিছুটা নার্ভাস হয়ে বলল। ফারহানের চোখের পাতা থেমে রইল। ভেতরের কোনো অশনি সংকেত ভেসে বেড়াচ্ছে। সে সোজা হেঁটে ডেকোরেশনের রুমে গেল। ক্যান্টিন, গার্ডেন সব জায়গায় খোঁজ করলো। কিছু ছাত্রীরা মুখ নামিয়ে বলল, স্যার আসলে আমরা কিচ্ছু জানি না। বাকিরা বিদীপ্তার ভয়ে মুখ বুজে রইল। শুধু আরশ জানালো সামিরা নাকি ঈশাকে বাহিরে ডেকেছিল, কিন্তু সামিরা নিজের নানু বাড়িতে বেড়াতে যাওয়ায় আজ তো আসেইনি। ফারহানের গলা কঠিন হয়ে গেল। আর কেউ কিছু জানেন না আপনারা? হাউ রিডিকুলাস। তবুও কেউ একটা শব্দ করলো না। বিদীপ্তার নাম অদৃষ্ট একটা ভয়ে সবাইকে স্তব্ধ করে রেখেছে। অবশেষে ক্লান্ত হয়ে বিরক্তি আর শঙ্কা নিয়ে গাড়িতে উঠে বসলো ফারহান। ইঞ্জিন স্টার্ট দিয়ে ধীরে ধীরে গেটের দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই কান খাড়া হলো তার। ঈশার কণ্ঠ শুনতে পেল সে। গোঙানির আওয়াজ আসছে নিভু নিভু করে। কানে বাজলো সেই কেঁপে ওঠা অস্পষ্ট ভাঙা কণ্ঠস্বর। রাস্তার দিক থেকে আসছে। কারো গলা পাথরের নিচে চাপা পড়ে যাচ্ছে। ফারহান ব্রেক কষে গাড়ি থামালো। গেট পেরিয়ে রাস্তার ধারের দিকে তাকালো। এক কোণে একটা গাছের পাশে পাতার ছায়ার নিচে একটা মেয়ে মাটিতে গুটিসুটি মেরে বসে আছে। চুল এলোমেলো, চোখ অর্ধমুগ্ধ, মুখে পানির খোঁজে পচে যাওয়া গলা। ফারহানের বুকটা ধক করে উঠল। অন্ধকারেও চিনতে অসুবিধা হলো না তার। নিচু স্বরে ডেকে উঠল সে। মিস ঈশানী? সোফার পায়ের উপর পা তুলে থুতনিতে দু আঙুল রেখে এক দৃষ্টিতে অপর সোফায় শুয়ে থাকা ঈশার দিকে সরু চোখে তাকিয়ে রয়েছে ফারহান। একদম শূন্য দৃষ্টি। সে আসলে বসে বসে ভাবছে, এই সহজ সরল মেয়েটা অ্যালকোহল কেন গিলল? নাকি হাসানের ভাবনা অনুযায়ী ওকে র্যাগিং করেই গেলানো হয়েছে? এমনটা হলে ওই মেয়েগুলাকে হাড় পিক গেলাবে ফারহান। ঢোলা কম্বলে ঢাকা নিয়ে ঈশা এলোমেলো চুল, গাল ছুঁয়ে আছে। মুখটা কেমন গম্ভীরভাবে ঘুমিয়ে আছে, অথচ ঠোঁট দুটো অস্বাভাবিক শুকনো। চোখের নিচে হালকা কালি, ক্লান্তি আর বিষাদ মিলিয়ে একটা অসহায়তা ছাড়িয়ে আছে তার মুখ জুড়ে। আর ঠিক অপর পাশেই তো বসে পা তুলে থুতনিতে দুই আঙুল রেখে তখন থেকেই তাকিয়ে আছে ফারহান। তার চোখে কোনো তাপ নেই, নেই রাগ, আছে কেবল অবিশ্বাস আর চিন্তার দোলাচল। একটু আগেই সে ঈশাকে রাস্তা থেকে তুলে এনে তার বাড়িতে এনেছে এবং পুরো রাস্তাটাই ঈশা হিসাব ছাড়া উল্টাপাল্টা বকবক করেছে, যেগুলো ফারহান ভ্রু কুঁচকে তাকিয়ে শুনেছে আর বাঁকা হেসেছে। নেশা হয়ে গেছে মেয়েটার। তার মনের পেছনে তখনও ঘুরে বেড়াচ্ছে ঈশার অর্ধ চেতন বকবকানির স্মৃতি। স্যার, আপনি এত সুন্দর কেন? আপনার এই সৌন্দর্যের জন্যই আপুরা আমাকে ছাইপাশ খাওয়ালো। আমি আপনাকে দেখতে পারি না জানেন? আমার চোখ তো ঝাপসা হয়ে আসছে সব সময়। স্যার, আপনার গলার আওয়াজটা খুবই বিচ্ছিরি। আপনি গান করেন? আপনি কি গান করেন? প্লিজ গান কইরেন না তো, আমি বাঁচি তাহলে। এক মুহূর্তের জন্য ফারহানের ঠোঁটের কোণে এক ফোঁটা তিক্ত হাসির রেখা ফুটে ওঠে। সারা রাস্তা এসবই শুনেছে সে, কিন্তু তা মিলিয়ে যায় ঠিক পরের মুহূর্তে। কারণ সে জানে এই হাসির কোনো আনন্দের নয়। এই হাসি অসহায় এক রাগের, অসহায়তা থেকে জন্ম নেওয়া ঘৃণা। তার হাতের আঙুল গোটানো, কপাল তখনও ভাবনায় ভারী। হঠাৎ ঈশা কেঁপে উঠল হালকা, মুখটা কুঁচকে গেল। ফারহান সঙ্গে সঙ্গে সামনে ঝুঁকে এলো। সে ধীরে ধীরে ডাকলো, মিস ঈশানী, শুনতে পাচ্ছেন? কোনো জবাব নেই। তবে খুব হালকা গলায় একটা ফিসফিস ভেসে এলো, যা শুনতে পেল না ফারহান। সে এবার তৃতীয়বারের মতো ঠান্ডা পানিতে ভেজানো রুমাল ঈশার কপালে দিল। ভয়ে মেয়েটার জ্বর চলে এসেছে, ঠান্ডায় কাঁপছে রীতিমতো। এভাবে কপাল মুছিয়ে তাপমাত্রা কমেছে না
দেখে ফারহান এবার নিজের সাদা শার্টের হাতা গুটিয়ে নিয়ে ঝুঁকে এলো ঈশার দিকে। তার বেনি খুলতে শুরু করলো। উদ্দেশ্য ঈশার চুল ধুয়ে দেওয়া, মাথায় পানি ঢালতে হবে। ফারহানের মধ্যে আসলেই কোনো সংকোচ নেই, কারণ এই পাখির ছানাটা না জানলেও সে তো জানে এই মেয়েটা তার বউ। কিন্তু ফারহানের এত ঝুঁকে আসাই যেন ডেকে আনলো ঘোর বিপদ। ঘরে থাকা ঈশা হঠাৎই দুহাত তুলে ফারহানের গলা জড়িয়ে ধরল। কেঁপে উঠল ফারহান। তার গলায় উষ্ণ হাত জোড়া পেঁচিয়ে আছে আর ফিসফিস করে ভাঙা স্বরে বলছে, আপনাকে আমি গতকালকে স্বপ্নে দেখেছি স্যার। ভ্রু উঁচিয়ে বাঁকা হাসলো ফারহান। মেয়েটার যে বেশ গুরুতর নেশা হয়ে গেছে তা এবার টের পাওয়া যাচ্ছে। কিন্তু ফারহানও কম না। সুযোগের হাতছাড়া না করে ঈশার বেনি আর চুলের জট খুলতে খুলতে হতবাক হয়ে বলল, আচ্ছা তাই নাকি? বেশ ভালো। তো কি দেখছেন শুনে একটু। এক পর্যায়ে ঈশার চোখ খুলতে গেল সে। একটু একটু করে চোখ খুলে ফেলল সে। আধ বোঝা চোখে তাকালো ফারহানের মুখের দিকে। ঈশার কপাল ঘামে ভেজা, চোখ দুটো আধো খোলা। সে চোখে ক্লান্তি, সেই চোখে ভুলে যাওয়া স্মৃতির টান। সে চুপ করে তাকিয়ে রইল ফারহানের চোখে। একটা অস্পষ্ট অভিব্যক্তি খেলে গেল মুখে। ধীরে ধীরে বলল, আপনাকে খুব খুব চেনা চেনা লাগে স্যার। কোথায় যেন দেখেছি। কোথায়? হয়তো কোনো সমুদ্রে। না না না, স্টেশনে। উফ, মনে নেই, কিন্তু আপনাকে দেখেছি আমি। ফারহান সরু চোখ করে ঈশা হুট করেই হেসে ফেলল। ওভাবেই টলতে টলতে ভাঙা গলায় গিয়ে উঠে সেই বিশ্ববিখ্যাত আগের দিনের গান। খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে, ও লাগছে আমাকে। কোথায় দেখেছি আমি, কোথায় দেখেছি, পড়ছে না মনে, ও পড়ছে না মনে। ফারহানের কপালে শতভাঁজ পড়ল ঈশার এমন গানে। মেয়েটা আসলেই পাগল হয়ে গেছে। তবে সে হঠাৎ খুব গভীরভাবে চেয়ে রইল ঈশার চোখে। ঈশা আবার ফিসফিস করে বলল, আপনার চোখে ওই অনুভূতিটা আমি আগে কোথাও দেখেছি স্যার। খুব আপন লাগে। আপনি কি আমাকে চিনেন? ফারহান ঠোঁট এবার আর হাসল না। চুপচাপ সে মাথা নাড়ল না। হ্যাঁ না কিছুই বলল না, শুধু মাথায় ধীরে ধীরে ঠান্ডা পানি ঢালতে শুরু করলো, যেন ভেতরের আগুনও কিছুটা শান্ত হয়। এ পর্যায়ে ঈশা হুট করেই চোখ রাখলো ফারহানের গলার দিকে, যেখান থেকে দৃষ্টি ধীরে ধীরে নেমে আসলো বুকের দিকটায়। আজও বোতাম লাগালো। অসন্তুষ্ট হলো ঈশা। কিছুক্ষণ ভ্রুকুচকে সাদা শার্টে জড়ানো ফারহানের বুকের দিকেই তাকিয়ে রইল। ফারহান সেই অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করে নিজের বুকের দিকে তাকালো। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতেই এক চিলতে হাসি দেখা গেল তার মুখে। সে ঈশার এই নজর আগেও লক্ষ্য করেছে। মেয়েটা সেই প্রথম থেকেই তার বুকের দিকে নজর দেয়। অবশ্য এর একটা বিরাট বড় কারণ আছে, যা ফারহান জানে। ফারহান ভেবেছিল প্রতিবারের মতো এবারও শুধু ঈশা তাকিয়ে থাকবে, তাই সে চুল ধোয়াতে মনোযোগ দিল। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে নেশাগ্রস্ত ঈশা দুহাত উঠিয়ে কাঁপা কাঁপা আঙুল নিয়ে ধীরে ধীরে খুলতে শুরু করলো ফারহানের বুকের দিকের চকচকে বোতামগুলো। ফারহান ঈশার দিকে ঝুঁকে গিয়ে তার চুল ধুয়ে দিচ্ছিল বিধায় ঈশার জন্য বোতাম খুলতে সহজ হচ্ছে। কিন্তু শার্ট আলগা হয়ে যাওয়ার অনুভূতি টের পেতেই ফট করে ঈশার দিকে তাকালো ফারহান। তৎক্ষণাৎ ঈশার কবজি ধরে ফেলল তার বুকের কাছটায়, ঢোক গিলে বলল, কন্ট্রোল মিস ইশানি, কি করছেন আপনি? ঈশা কপাল কুঁচকে বলল, কি 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 করছি মানে? আমি আমি কি আপনার ইজ্জত হরণ করেছি নাকি? আমি তো চেক করছি যে স্বপ্নে যা দেখেছি তা কি সত্যি কি না। দেখতে দিন আমাকে, হাত সরান। বলেই ফারহান হাত নিজেই সরিয়ে দিল ঈশা। আবারও একইভাবে খুলতে শুরু করলো ফারহানের শার্ট। ফারহান এবার বাধা দিল না। রহস্যময়ী একটা হাসি ঠোঁটে বজায় রেখে তাকিয়ে রইল আধ বোঝা চোখে মনোযোগ দিয়ে শার্টের বোতাম খুলতে থাকা ঈশার দিকে। কারণ সে মনে হয়ে করেছে নেশায় থাকায় এখন যাই ঘটুক ঈশা মনে রাখতে পারবে না। ফারহান বাঁকা হাসলো। মেয়েটা নিজেও জানে না সে কোথায় কিভাবে এমন ভয়ানক কাজ করছে। স্বাভাবিক অবস্থায় থাকলে কি সে এমনটা করতে পারত? মোটেই না। ফারহানের এবার ইচ্ছে করলো এই পরিস্থিতিটা ভিডিও করে রেখে দিতে ঈশাকে দেখানোর জন্য। কিন্তু না, পরবর্তীতে তার পাখির ছানার মতো বউ যদি লজ্জায় মূর্ছা গিয়ে পটল তুলে বসে, তখন তো
আর আরেক ঝামেলা, ঈশার কাপা আঙুলে ফারহানের বুকের বোতামগুলো একে একে খুলে যেতে লাগলো। তার চোখ স্থির, অবাক, যেন সে খুঁজছে কিছু একটা অজানা অথচ চেনা। আর ফারহান, সে ভাই ঝুঁকে আছে নীরবে, তার চোখ মুখে এক অভাবনীয় প্রশ্রয়, মিশ্র অনুভূতির ছায়া। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, কিন্তু নেশাগ্রস্ত এই সহজ সরল মেয়েটার স্পর্শে নিজের হৃৎপিণ্ডের গতি থামিয়ে রাখা সত্যিই সহজ নয়। ফারহানের ফর্সা বুকে মুহূর্তেই উন্মুক্ত হলো। ঈশার চোখ থেমে যায় ফারহানের বুকের মাঝ বরাবর। সেখানে ঘন ঘন নিঃশ্বাসের ওঠানামা করছে দৃঢ়, আকর্ষণীয়, প্রশিক্ষিত একটি পুরুষালী বুক। মাংসপেশি শক্ত, তীক্ষ্ণ রেখায় বিভক্ত, এক ভাস্করের ছুরির ছায়ার গড়া অবয়ব। গায়ের গড়ন দেখে মনে হয় প্রতিটি রক্তবিন্দু যুদ্ধ করে তৈরি, মেদহীন, দম্ভহীন, অথচ পুরুষত্বে পরিপূর্ণ। কিন্তু এসব ছাপিয়ে ঈশার চোখ আটকে যায় বুকের বাঁদিকে, একটু উপরের দিকে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরনো একটা কাটা দাগ, সোজা গভীর দাগ। না, দাগটা দেহের উপরে নয়, দাগটা কোনো পুরনো গল্পের নিঃশব্দ সাক্ষ্য। ঈশা কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে হাত বাড়ালো, তার আঙুল স্পর্শ করলো সেই দাগের জায়গাটুকু। অনেকক্ষণ নিজেকে সামলাচ্ছে ফারহান। এর মধ্যে ঈশার স্পর্শ পেয়ে ঢোক গেল সে। নেশায় হোক, আবেগে হোক, তা বোঝার উপায় নেই, কিন্তু সেই আঙুল যখন দাগটার উপর আলতো করে স্পর্শ করে, ফারহান হঠাৎ শিউরে উঠল, চোখ বন্ধ করে ফেলল। চোখের কোণায় টেনে উঠল একটুখানি শিহরণ। কাঁপছে তার দেহ, শ্বাস খানিক ভারী হয়ে বুক হালকা ওঠানামা করলো। চোখ দুটো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেল, কারণ সে নিজেকে আটকে রাখতে পারছে না। ফারহান অজান্তেই শ্বাস চেপে ধরে রাখল। শরীর নিঃশব্দে শিউরে উঠল ঈশার স্পর্শে। ঈশার ঠোঁট কাঁপল, কাপা গলায় বলতে চাইল, এটা এটা তো। চোখে বিস্ময়, ভয়, কৌতূহল আর অজানা একটা টান। ফারহান কোনো উত্তর দিল না, সে নীরব। শুধু চোখ বন্ধ করে সে উপভোগ করলো সেই স্পর্শের শীতলতা, আর সেই জায়গায় লুকিয়ে থাকা পুরনো এক গা চমকানো স্মৃতি। ঈশার হাতটা এখনও দাগের উপর, নরম কাপা একটা ছায়া, যা ফারহানের বুক ছুঁয়ে নয়, হৃদয় ছুঁয়ে গেল। ঈশা একবার আঙুলের ছায়া গভীর করে হাতের তালুতে আলতো করে বসিয়ে দিল ফারহানের উন্মুক্ত বুকের কাটা জায়গাতে। ধীরে ধীরে সেই স্পর্শ গভীর হয়ে নিচে নেমে পেটের কাছে আসতে চাইলে ফট করে আবারও ঈশার হাতের কবজি ধরে ফেলল ফারহান। কোনো মতো চোখ খুলে হাসকি গলায় নেশা মিশিয়ে বলল, যেটা খুঁজছিলেন সেটা তো পেয়েছেন মিস ঈশানী। এবার থেমে যান প্লিজ। আপনি তো অ্যালকোহলের নেশায় বোধ হয়ে এসব করছেন, কিন্তু আমাকে যে নিষিদ্ধ আপনিময় নেশায় পাগল করাচ্ছেন। পরতে কিছু হলে আমাকে ভুল বুঝবেন। চোখ আগুনের ন্যায় জ্বলছে ঈশার, মুখে অভিব্যক্তি জানান দিচ্ছে তার বিরক্তি। রোদের আলো সূক্ষ্ম রেখায় ঠিক চোখ নাকে গিয়ে ঠেকে গেছে বলেই ঘুমন্ত ঈশা বিরক্তিতে ওপাশে ঘুরে গেল। সাথে সাথে এই পাশে থাকা কোলবালিশটাও পড়ে গেল। অনেকক্ষণ পর ঘুমের রেশ কাটতেই চোখ পিটপিট করে তাকালো ঈশা। চোখ খোলার সাথে সাথে দৃষ্টি পড়ল আধ বোঝা জানালার দিকে। সকালের মিষ্টি আলো ঘরে ঢুকছে, কিন্তু সকাল 10টার পরে এই মিষ্টি আলো যেন কেমন ভয়ানক রোদে পরিণত হবে তা মনে পড়তেই বিড়বিড় করে ঈশা বলে উঠল, ফালতু রোদ, এই গরম আর সহ্য করা যাচ্ছে না। বলেই এবার মাথা ঘুরিয়ে উপরে ফ্যানের দিকে তাক করতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মেয়েটার। আশ্চর্য, তার হোস্টেলের ফ্যান হঠাৎ এত চকচকে থকথকে সুন্দর হলো কবে? ধুলোমাখা ফ্যানটা এক রাতেই যেন রাজকীয় রূপ নিয়েছে। লিলি কি নিজ হাতে পরিষ্কার করেছে? কিন্তু ফ্যানের চেহারা তো বদলে গেছে। তবে কি টিউশনির টাকা লিলি নতুন ফ্যান কিনে সারপ্রাইজ দিতে চেয়েছে ঈশাকে? চোখ শুরু করে এসব আজগুবি চিন্তাভাবনা করতে করতেই ঈশা শোয়া থেকে উঠে বসলো। আর এবার তার হার্ট ব্লক করার উপক্রম হলো। এত সুন্দর ঘরটা কার? সে এখানে কিভাবে এলো? ঘরটা অবিশ্বাস্যভাবে সুন্দর। দেয়ালে পরিপাটি পেইন্টিং, জানালায় ঝোলানো দামি পর্দা, টেবিলের ওপর বইয়ের গোছানো শাড়ি। এত সুন্দর সাজানো ঘর দেখে ঈশা হাঁ হয়ে কতক্ষণ চেয়ে থাকলো। এরপর হুট করে মস্তিষ্কে চাপ প্রয়োগ করলে গত রাতের ঘটনাগুলো স্পষ্ট মনে পড়ে যায় তার। সাথে সাথে শিরদাঁড়া খাড়া হয়ে যায়, একটা স্পষ্ট কাঁপুনি বয়ে যায় শরীর জুড়ে, চোখ ভরে যায় বিস্ময়ে। এ পর্যায়ে ঘুম থেকে ওঠার পর আলস্য রেশটা পুরোপুরি কর্পূরের ন্যায় উধাও হয়ে গিয়ে চাঙ্গা হয়ে ওঠে ঈশা।
চিন্তাভাবনায় ব্যস্ত মস্তিষ্ক নিয়ে তাড়াহুড়া করে নেমে পড়ে বিছানা থেকে। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। না জানি কার বাড়িতে সে এসেছে আর কেই বা নিয়ে এলো। সারা রাত ও এভাবে থাকলো, তাও আবার এত সুরক্ষিত পরিবেশে। কোনো ভালো মানুষ কি তাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে আশ্রয় দিয়েছে? এটা কি আদৌ সম্ভব? আজকেও পৃথিবী এত সৎ? এসব ভাবনা মাথায় নিয়ে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সে। সাথে সাথে সে আবিষ্কার করলো শুধু ঘরটা নয়, পুরো ফ্ল্যাটটাই অনেক সুন্দর। কিন্তু এটা কার ফ্ল্যাট? ঈশা এবার বড় বড় করে শ্বাস নিল। এমনিতেই মাথাটা বেশ ব্যথা করছে, তাই বেশি না ভেবে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ধপ করে বসে পড়ল সোফায়, গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো আবার। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর চোখ জোড়া খুলতেই বেচারি আ আ বলে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল, আর চমকে গিয়ে সোফা থেকেও ধপাস করে নিচে পড়ে গেল। এমন ভয়ানক প্রতিক্রিয়া দেখে ফারহানের মনে হলো সে একটা এলিয়েন। তাকে দেখে শেষে কিনা তার পাখির ছানার মতো বউ সোফা থেকে উল্টে পড়ে গেল। ফারহান ভ্রু কুঁচকে দুহাত গুজে পড়ে যাওয়া ঈশার দিকে তাকিয়ে আছে। চোখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে এমন প্রতিক্রিয়া সে মহা বিরক্ত। ঈশা এবার মেঝেতে সেভাবেই পড়ে থেকে ঝোঁক গিলল। এরপর দ্রুত গতিতে সোফায় পৌঁছে লুকিয়ে পড়ল। ফারহান চুপচাপ দাঁড়িয়ে এসব কাণ্ড দেখছে। এমনিতেই ঈশাকে নিজের রুমে শুইয়ে দিয়ে নিজে গেস্ট রুমে ঘুমিয়েছে বলে তার মেজাজ তুঙ্গে, তার উপর ঈশার এমন আচরণ। ঈশা এবার আস্তে আস্তে সোফার পেছন থেকে নিজের মুখটা উকি দেবার মতো বের করে কোনো মতে হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ফারহান দাঁত চেপে চোখ গরম করে তাকালো। ঈশা আবার মিয়ে গিয়ে সোফার পেছনে ঢুকে পড়ল। এসব আর নেওয়া যাচ্ছে না। কে এনেছে তাকে এই জমের বাড়িতে? দেখো কিভাবে তাকিয়ে আছে। ঈশা কি নিজে নিজে এসেছে নাকি? এভাবে তাকানোর কি হলো? ঈশা এবার ঠোঁট কামড়ে ভাবতে লাগলো অজ্ঞান হবার পর কি হতে পারে। তখনই ফারহানের গম্ভীর কণ্ঠ শুনতে পাওয়া গেল। নেশা কেটেছে আপনার মিস ঈশানী? ঈশা এবার চোখ বড় করে আবারও সোফা থেকে মুখ বের করে তাকালো ফারহানের দিকে। মিকি হেসে মাথা নেড়ে বলল, জি স্যার, কিন্তু আপনি কি আমাকে নিয়ে? বলতে বলতে থেমে গেল ঈশা। চোখ দুটো আবারও বিস্ফোরিত হলো। থেমে থেমে চোখের পলক ফেলতেই ফারহান কিছু একটা বুঝে বাঁকা হেসে বলে উঠল, আরো কিছু মনে পড়ছে? ঈশা এবার এদিক ওদিক তাকিয়ে চোখ খিচে বন্ধ করলো। তার হুট করেই মনে পড়ে গেল সে ফারহানের গলা জড়িয়ে ধরেছিল। বাহ, অসাধারণ! এত সুন্দর একটা কাজ সে কিভাবে করলো? এখন কি বলবে ফারহানকে? এর জন্যই কি স্যার এত রেগে আছে নাকি? ফারহানের প্রশ্ন শুনে ঈশা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথার উপর নিচ করলো, যার অর্থ মনে পড়েছে। ফারহান ঠোঁট উল্টিয়ে বলল, গ্রেট। কি মনে পড়েছে শুনে? ঈশা চোখ মেঝেতে স্থির রেখেই কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে উঠল, আপনার গলা জড়িয়ে ধরেছিলাম। সাথে সাথে ফারহান খোঁচার স্বরে বলল, ভাগ্যিস জড়িয়ে ধরেছিলেন, গলা চেপে ধরেননি। ঈশা এবার তড়িঘড়ি করে সাফাই দেওয়া শুরু করলো। স্যার বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি চাইনি আপনাকে টাচ করতে। উল্টোপাল্টা জিনিস খেয়েছিলাম তো, তাই আর কি। আপনি প্লিজ ভুল বুঝবেন না। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। ফারহান এবার বিড়বিড় করে মাথা নেড়ে বলল, গলা জড়িয়ে ধরেছিল, এটা মনে পড়ে সাফাই দিচ্ছে। যখন মনে পড়বে আমার শার্ট খুলে বুকে হাত দিয়েছিল, তখন তো সুইসাইড করবে। ঈশা বিড়বিড় করে বলা কথাটুকু শুনতে না পেরে বলে উঠল, স্যার কিছু বললেন? বকাবকি করবেন না, আমি সরি। ফারহান এবার এগিয়ে আসলো, খানিকটা বুক থেকে নামিয়ে পকেটে হাত গুজলো, ভ্রু কুচকে সুতালো উদ্গ্রীব হয়ে। আরো কিছু মনে করুন তো মিস ঈশানী, আর একটু মনে করার চেষ্টা করুন। কি করার চেষ্টা করেছিলেন? আমি তো জানতাম বাংলা সিনেমার মতো মাথায় বাড়ি মারলে স্মৃতি ফিরে আসে। এখন দেখছি নেশা করলে স্মৃতি গড় করে বেরিয়ে আসে। ভালো ব্র্যান্ডের অ্যালকোহল খেয়েছেন বোধ হয়। ঈশা এবার মুখ কুচকে মাথা নামালো। মুখটা এখনও তেতো লাগছে তার। না জানি কোন ব্র্যান্ডের ছাইপাশ খাইছে, কিন্তু এখন এসব ভাবলে হবে না। ফারহানের কথা মতো ঈশা আবারও ভাবতে ব্যস্ত হলো যে সে আসলেই কারো কোনো অকাম কুকাম করেছে কিনা। এবার ঈশাকে ভাবতে ব্যস্ত রেখে ফারহান তার পাশ কাটিয়ে পেছনে চলে গেল। দেয়ালে রহস্যময়ী অভিব্যক্তির দৃষ্টি ফেলে বাঁকা হাসলো। এরপর ডান হাতটা আস্তে করে শার্টের বোতামে রাখলো। থেমে থেমে বোতাম খোলা শুরু করে দিল। স্থিরভাবে ঈশার দিকে পিঠ করে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতেই ফারহান বিড়বিড় করে বলল, আপনার মনে না পড়লে আমাকে মনে করে দিতে হবে, কারণ এটা আমার জন্য অনেক উপকারী। গত রাতে আপনাকে নেশা করিয়ে মেয়েগুলো যে আমার
কত বড় উপকার করেছে তা তারা নিজেও জানে না। ওপাশ ফিরে থাকা ঈশা এ পর্যায়ে শুনতে পেল ফারহানের বিড়বিড় করে বলা কথাগুলো। তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে পেছনে তাকালো সে। সাথে সাথে আবারও চমকে স্তব্ধ হয়ে গেল সে। ফারহান শার্টের বোতামগুলো খুলে উন্মুক্ত করছে বুক। স্পষ্ট দেখা যাচ্ছে বুকের পাশের পুরনো কাটা দাগটা। ঈশা এক মুহূর্তের জন্য চোখ না সরিয়ে তাকিয়ে রইল সেই দাগটার দিকে। মনে পড়ল গত রাতের ঘটনা। সে তো ভেবেছিল প্রতিবারের মতো আজও স্বপ্নেই সেই দাগটা দেখেছে, কিন্তু এবার যে সে বাস্তবে দেখেছে তাও আবার এভাবে, তা ভাবেনি। নিঃশ্বাস আটকে এলো ঈশার। চোখ মেলে হঠাৎ ফারহানের মুখের দিকে তাকালো। তারপর নিঃশব্দে বিস্ফোরণ হলো তার মাথার ভেতর। ঢোক গিলল মেয়েটা। ফারহান ইচ্ছে করে এমন করেছে। সে চেয়েছে ঈশাকে দাগটা দেখাতে। এবার বাঁকা হেসে এগিয়ে আসলো ফারহান। ঠোঁট কামড়ে বলল, এই দাগটা কে করেছিল বলুন তো মিস ঈশানী? কিছু কি মনে পড়ে? চাইলে এতদিনে সার্জারি করে দাগ সরিয়ে নিতে পারতাম, কিন্তু কিছুতে একটা স্মৃতি রাখতেই হতো, রাইট? তাই এটা রেখেছে। ভালো করেছি না বলুন? ঈশার মুখ দেখে বোঝাই যাচ্ছে সে যে কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক গভীর কিছু ভাবতে ব্যস্ত সে। ঈশার এমন গভীর নীরবতা দেখে ফারহান শার্টের বোতাম আবারও জড়সড় করে বন্ধ করতে করতে শান্তভাবে জায়গা প্রস্থান করতে চাইল। কিছুক্ষণ নীরবতা, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। তবে ফারহান এখনও ঘরে পৌঁছতে পারেনি। সে ঈশাকে ড্রয়িং রুমে রেখেই নিজের ঘরের দিকে এগিয়ে গেল। পেছন থেকে ভেসে আসা ঈশার কণ্ঠে অপরিচিত এক ডাক, মিস্টার জোসেফ হ্যারিস। ঈশার চোখে এবার অন্যরকম এক দীপ্তি, লজ্জা, কৃতজ্ঞতা আর একরাশ অপরাধবোধ মিশে থাকা বিস্ময়। ফারহান এবারও বাঁকা হাসল। চোখে দৃপ্তি নিয়ে সেও পেছনে ফিরে তাকালো ঈশার দিকে। ভ্রু কুঁচকে অবাক হয়ে শুধালো, স্মৃতি যায়নি তোমার? ঈশা ঢোক গিলে তাকালো ফারহানের দিকে। ধীরে ধীরে সময় নিয়ে মিনমিন করে বলল, আমি ছোটবেলার স্মৃতি হারাইনি। এই দাগ তো আপনার ছোটবেলায় হয়েছিল। আমার মনে আছে জোসেফ হ্যারিসকে, শুধু মনে করতে পারছি না ফারহান আহমেদকে। ফারহান এবার নিজেও এগিয়ে এসে গুরুতর কণ্ঠে বলল, আমারও মনে আছে শানাই সরকারকে, জাস্ট মনে করতে পারছি না হু ইজ ঈশানী সরকার। বিষয়টা এড়িয়ে গেল ঈশা। হঠাৎ সে নিচু গলায় বলে উঠল, সেই দিন যদি আপনি না আসতেন আমার জীবন হয়তো থেমে যেত সেই দিনই। আমি আমি আপনাকে কখনো খুঁজে পাইনি। অনেক খুঁজেছিলাম, ধন্যবাদ দিতে পারিনি। অথচ আজ আমি আমি আগেই জোসেফ হ্যারিসের ছবি ফ্যামিলি অ্যালবামে দেখেছি, কিন্তু সেটা ছোটবেলার ছবি। গলা ভার হয়ে এলো মেয়েটার। ফারহান এবার চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো, মুখে হালকা একটা হাসি। তাহলে বলো তো, আমার বুকের এই দাগটা কেন, কবে, কখন, কোথায় আর কার জন্য হয়েছিল? ঈশা এবার ঠোঁট ভিজিয়ে টলমল করা চোখ নিয়ে জানতে চাইল, আপনি আপনি কি জোসেফ হ্যারিস? ঈশার কণ্ঠ ভেজা, যে কোনো সময় হাউমাউ করে কেঁদে ফেলতে পারে। কিছু একটা ধোঁয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ফারহান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঈশা তড়িঘড়ি করে আবারও আকুল গলায় জিজ্ঞেস করে, বলুন না, আপনি কি জোসেফ হ্যারিস? ফারহান কিছুক্ষণ সময় নিয়ে ঠোঁট কামড়ে বলল, হয়তো হ্যাঁ। ঈশা বিস্ফোরিত চোখে ফারহানের দিকে তাকালো। চোখ দুটো কাঁপছে, গলা শুকিয়ে গেছে তার। ফারহানের হয়তো হ্যাঁ শব্দটা যেন ভেতরে বিস্ফোরণের মতো কিছু একটা ঘটল। ঠোঁট ফুলিয়ে আর নিতে পারল না ঈশা। চোখ দুটো চকচক করছে পানিতে। সে আর এক মুহূর্ত না ভেবে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠল। ফারহান তাকিয়েই রইল, যেন সে জানতো এমনটাই হবে। অবিশ্বাস্য কিছু আশা করেছিল ফারহান, আর তেমনটাই হলো। ঈশা হাউমাউ করে কেঁদে দ্রুত গতিতে ঝড়ের বেগে দৌড়ে ঝাঁপিয়ে পড়ল ফারহানের বুকে। শক্ত করে জড়িয়ে ধরল পিঠের দিকের শার্ট। হুট করে আসা এই ঝড়ের তোপে কিছুটা পিছিয়ে গেল ফারহান, কিন্তু অটল রইল। নাক টেনে টেনে চেঁচাতে লাগলো ঈশা, এতদিন কোথায় ছিলেন বিশ্বাসঘাতক মানুষ, স্বার্থপর লোক একটা? কতদিন অপেক্ষা করেছি আপনার জন্য, এত দেরি করলেন কেন? এর মধ্যে যদি সব কিছু ভুলে যেতাম তখন কি হতো? আপনি খুব খারাপ মানুষ, বাবা ঠিকই বলেছিল আপনি খারাপ। আপনি আসার আগে যদি বাবার কিছু হয়ে যেত তখন কোথায় যেতাম আমি? ফুপু বলেছিল আমাকে নিতে আপনি আসবেন, তাই তো চিকিৎসা না করিয়ে এভাবেই অর্ধেক স্মৃতি নিয়ে থাকলাম। যদি আরও কিছু মাস দেরি করতেন তাহলে সব ভুলে যেতাম, সব কিছু। ঈশা ফারহানের বুকে মুখ গুজে হাউমাউ করে কাঁদছে। কান্নার তোপে শরীর কাঁপছে তার, কণ্ঠে অভিমান।
কষ্ট সব মিলে একাকার হয়ে গেছে। ফারহান স্থির, কারণ এই কান্নাই ছিল তার কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া। তার চোখে অদ্ভুত এক তৃপ্তি। এটাই ছিল চূড়ান্ত সত্যের মুখোমুখি হওয়া। আস্তে আস্তে সে হাত তুলল, আলতো করে ঈশার মাথায় চুলে হাত বুলিয়ে দিল। কিছু একটা ভেবে বলতে গিয়েও বলল না, শুধু বলল, তোমার ফুপু কোথায় সানেয়া? ঈশা মাথা নাড়ল, তীব্র গতিতে না সূচক মাথা নেড়ে বলল, বলবো না। আপনি বলুন আগে কেন আসেননি? এতদিন লাগলো আমাকে খুঁজে পেতে? ফারহান হাসলো। সে ভেবেছিল ঈশাকে সব কিছু খুলে বলতে হবে, অতীত মনে করিয়ে শান্ত করতে অনেক বেগ পোহাতে হবে। তবে মেয়েটা যে এখনও সেই জোসেফ হ্যারিসেরই অপেক্ষারত তা জানা ছিল না। তাহলে বিয়ে করা ফারহান আহমেদের অপেক্ষায় না থেকে মেয়েটা ছোট্ট জোসেফ হ্যারিসের অপেক্ষায় ছিল। অথচ দুটো মানুষই এক। নরম গলায় ফারহান বলল, আসতে দেরি হয়েছে ঠিক, কিন্তু ভুলে যায়নি সানেয়া, এক মুহূর্তের জন্যও না। দিন করেছি, ক্যালেন্ডারের প্রতিটা পাতে শুধু তোমার মুখ দেখেছে। আমি ফিরে আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু যখন এলাম তুমি নিচে আমাকে চিনতে পারলে না। তখন ভেঙে পড়েছিলাম, কিন্তু আবারও বিশ্বাস করেছিলাম আমার ছোট্ট শানে আমাকে চিনবে, একদিন ঠিকই চিনবে। ওই যে যেটা বললাম, ঈশানী ফারহানকে না চিনলেও ছোট্ট শানায় ঠিকই ছোট্ট জোসেফ হ্যারিসকে চিনবে। ঈশা কাঁদতে কাঁদতে ফারহানের বুকেই মাথা রেখে বলল, আমি চেষ্টা করেছি। আমি কতদিন ধরে শুধু একটা মুখ খুঁজেছি। চোখ বন্ধ করলেই যে মুখটা দেখা দিত জানেন। আমি জানতাম কেউ ছিল যে আমাকে আগলে রাখার কথা, কিন্তু কারোর নাম মনে পড়তো না। শুধু একটা কাটা দাগের কথা মনে থাকতো, শুধু একটা চোখ, একটা হাসি আর আপনার হাতের স্পর্শ। ফুপু বলেছিল বাবার পরে জোসেফ হ্যারিসই আমার পরিবার। মাকেও মনে পড়ে না। আমি ভীষণ চেয়েছি সেই ছেলেটাকে খুঁজে পেতে, কিন্তু আমি জানতাম না ফারহান আহমেদের আড়ালে সেই ছেলেটাই লুকিয়েছিল। আমি প্রতিদিন অ্যালবামে দেখা সেই ছোট্ট জোসেফ হ্যারিসকে খুঁজতাম। সেদিন সন্দেহ করেছিলাম, কিন্তু চেহারার মিল ঠিকঠাক পেতাম না। ফারহান এবার আলতো করে ঈশার মুখ তুলল, চোখের পানি দু আঙ্গুলে মুছে দিয়ে জীবনের প্রথম ভালোবাসার স্পর্শটা এঁকে দিল তার স্ত্রীর কপালে। ঈশা চোখ বন্ধ করে অনুভব করলো ফারহান তার কপালে চুমু খেয়েছে। ফুপিয়ে কাঁদল মেয়েটা। ফারহান এবার কপালে কপাল ঠেকিয়ে জানতে চাইল, বলো না সানায়া, তোর ফুপু কোথায়? অনেক হিসাব বাকি আছে যে। শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই আমার বান্ধবী হারিয়ে গেছে। সকাল সকাল লিলির কাল পেয়ে খুশিতে লুঙ্গি খুলে নাচছিল অরণ্য। ভেবেছিল তার প্রপোজাল বোধহয় অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু যতটা উৎফুল্লতার সাথে সাত সকালে আসা লিলির কলে অরণ্য খুশি হয়েছিল, লিলির এই অনাকাঙ্ক্ষিত ধমকে ততটাই নিয়ে গেল বেচারা ছেলেটা। ঠিকঠাক লুঙ্গি পরে জানতে চাইল, আমার জন্য তোমার বান্ধবী হারিয়েছে মানে? লিলির কথায় রীতিমতো আগুন জ্বলছে। কত রাতে হোস্টেলে ফিরে সে এমনিতেই ভয়ে জুবুথুবু হয়েছিল। প্রথমে ভেবেছিল যে ঈশা বোধহয় কিছু কিনতে দোকানে গেছে, কিন্তু পরে যখন ঘড়ির কাঁটা 12টার দিকে গেল তখন থেকেই হাত পা ঠান্ডা হয়ে গেল মেয়েটার। ঈশার চিন্তায় ভয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। হাজারবার কল করলো ঈশার নাম্বারে, কিন্তু ওর ফোনটা রাস্তায় ভেঙে যাওয়ায় কল আর ঢুকলো না। এতে আরও বেশি ভয় পেল মেয়েটা, কিন্তু কি করবে কিছু বুঝতে না পেরে বিছানায় চুপচাপ বসে থাকলো সারা রাত, এবং সকালে উঠে বুঝতে পারলো কিছু করতে হবে। তাই পুলিশের কাছে যাওয়ার আগে অরণ্যকে কল করে ইচ্ছে মতো ঝাড়ি মারলো সে, কারণ অরণ্যের সাথে দেখা করতে না গেলে সে বাসায় থাকতো আর ঈশাও বাইরে যেত না। বেচারা অরণ্য চোখ পিটপিট করে তাকিয়ে রইল ফোনের দিকে। লিলি ইচ্ছে মতো বকাবকি করে কল কেটে দিয়েছে, অরণ্যকে কিছু বলার সুযোগটাও দেয়নি। কিন্তু সেও কম বুঝতার না। লিলির সাথে কে থাকে এটা তো সে খুব ভালো করেই জানে, আর লিলির বলা কথাটুকু সে লক্ষ্য করেছে, মনোযোগ দিয়ে শুনেছে। তার মানে সানায়া হারিয়ে গেছে। বিষয়টা মাথায় আসতেই হা হয়ে যায় অরণ্য। লুঙ্গি ঠিক করে কল দেয় পুরো বন্ধুমহলকে। এই আদির বাচ্চা শালা উগান্ডার নানা কাহিনী শুনছোস? ভাবি নাকি হারাই গেছে। বেটা ফারহান কোথায়? কেন গাছে বসে আছে? ওরে খবর দে। রোদের তীব্র আলোয় স্বাভাবিক গতিতে পিচ ঢালা রাস্তায় গাড়ি চালাচ্ছে ফারহান। বাম হাতে স্টিয়ারিং রেখে ডান হাত দিয়ে থুতনি ঘষছে সে।
পাশের সিটে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঈশা। তারা একটু আগে ঈশার ফুপু আয়শা সরকারের সাথে দেখা করে এলো, কিন্তু সেখানে গিয়ে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে ঈশা। এতদিন ধরে লুকানো সত্যগুলো তার সামনে পরিষ্কার হয়ে আসতে থাকলো। এতদিন ধরে ঈশা যা জেনেছিল তাহলে সবই কি ভুল? দেশে আসার পর সাজিদ সরকার এবং ঈশার অ্যাক্সিডেন্টটা মোটেই দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র যা সাজিদ সরকারের বিরুদ্ধে করা হয়েছিল। এবং সবচেয়ে বেশি দুঃখকর বিষয় হলো এটা যে পরিকল্পনার মূলে ছিল ঈশার ফুপু আয়শা সরকার। সব কিছু জেনেই দেশে এসেছিল ফারহান। আয়শা সরকার ভেবেছিল অ্যাক্সিডেন্টে হয়তো সাজিদ সরকার এবং ঈশা দুজনেই একসাথে মরে যাবে, কিন্তু ভাগ্যবশত ঈশা বেঁচে যায়, তবে স্মৃতি চলে যায় খানিকটা। আয়শা চেয়েছিল ঈশাকে দ্রুত গতিতে বিদেশে তার মায়ের কাছে পাঠিয়ে দিতে, কারণ সে এখানে থাকলে তার বোঝা হিসেবে বেঁচে থাকতে হতো। সেজন্য তাড়াতাড়ি স্মৃতিশক্তি যা তার ফিরে আসে সেই চিকিৎসা করাতে গিয়েছিল, কিন্তু ডক্টর বলে দিয়েছিল এই অপারেশনে যদি কোনো খামতি হয় তখন দেখা যাবে হিতে বিপরীত হয়ে গিয়েছে। স্মৃতিশক্তি ফিরে আসার বদলে পুরোপুরি স্মৃতিশক্তি চলে যেতে পারে আর প্যারালাইজড হয়ে যেতে পারে ঈশা। এই ভয়ে ঈশা আর অপারেশন করাতে রাজি হয়নি, কারণ যেসব টুকরো স্মৃতি তার মাথার মধ্যে ছিল সেই সবই নিয়েই সে চেয়েছিল পরিবারকে খুঁজে পেতে। সেই স্মৃতিগুলোর মধ্যে অনেক কিছু আড়াল করে রেখেছিল সে, নিজেই জানায়নি কাউকেই। যেমন ফারহানের ব্যাপারটা, ঈশা পুরোপুরি ফারহানকে ভুলে যায়নি, শুধু তার আবছা মনে পড়ে। অ্যাক্সিডেন্টের সময় ঈশা বারবার প্যারালাইজড হয়ে যাওয়ার পর পরবর্তীতে ঈশা তার বাবার সুটকেসে একটা পেন ড্রাইভ খুঁজে পেয়েছিল, যেখানে সে পরবর্তীতে দেখেছে তার বিয়ের কাবিননামা আর কিছু ছবি, যেখানে একটু দেখা যাচ্ছিল তার বিয়ে হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত বরকে ছিল সেই ছবিটাই সে দেখতে পারেনি। কে যেন এই ছবি ছিঁড়ে ফেলে দিয়েছে, হয়তো তার বাবাই ভীষণ ক্ষোভ থেকে এই কাজটা করেছে। ফ্যামিলির অ্যালবামে থাকা জোসেফ হ্যারিস যে মূলত ফারহান নিজেই, সেটা জানতে পারাটাই তার উদ্দেশ্য ছিল, কারণ জোসেফ হ্যারিসকে খুঁজছিল ঈশা, কেননা তার পরিবারের কাছে ফিরে যেতে এটাই ছিল একমাত্র অবলম্বন। এছাড়া তার কারোর কথা কিচ্ছু মনে নেই। খুব ছোটোবেলায় ফারহান যখন ঈশাকে দু চোখে সহ্য করতে পারতো না, তখন আবার ঈশা ফারহানের জন্য পাগল ছিল, তার সাথে খেলা করতে অনেক আগ্রহী ছিল। ঈশা একদিন বিকালবেলা জোর করে খেলতে ডেকে এনেছিল ফারহানকে, কিন্তু ফারহান যখন ওকে ধমক দেয় সেই সময় ঈশা রাগ করে তার হাত থেকে একটা খেলনা দিয়ে ফারহানকে আঘাত করে। সেই আঘাতে ফারহানের বুকে চোট লাগে এবং সেই জায়গাটা একটা ক্ষত হয়ে যায়, যেটা আজও অক্ষত। শুধু এই ঘটনাই একদম স্পষ্ট মনে আছে ঈশার, আর এটাকেই অবলম্বন করে সে আজ ফিরে পেয়েছে ফারহানকে। এখন যদি তার পুরো স্মৃতিশক্তি চলেও যায় তাহলে আর কোনো আফসোস নেই, কারণ একজনের আশ্রয়ে সে আছে। জোসেফ হ্যারিস মূলত ফারহানের বিদেশের ছদ্মনাম, যেখানে এই নামেই তাকে অনেকে চিনত, আর সানাইয়াই ঈশার আসল নাম। তবে অ্যাক্সিডেন্টের পর আয়েশা সরকার ইচ্ছে করে নাম পরিবর্তন করে দিয়েছে। এটার কারণ সে স্বীকার করেনি। একমাত্র ফারহান আয়েশা সরকারকে পুলিশের হাতে তুলে দিয়ে এলো। তার কাছে সমস্ত প্রমাণ ছিল যে আয়েশা সরকার নিজেই এই অ্যাক্সিডেন্টকে মূল হেতা। এত বছর পর এই অ্যাক্সিডেন্টের অপরাধীকে ধরতে পারা গেল। এতদিন পর এই কেসের মূল হোতাকে ধরতে পেরে পুলিশরা নিজেও অবাক। তবে ফারহান নিজের কাজ করেছে। সে এবার শান্তি মতো নিজের পাখির ছানার মতো বউকে নিয়ে বিদেশে অর্থাৎ কানাডাতে ফিরে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছে। আর হিটলার শ্বশুরকে আজই আমেরিকাতে পাঠাবে চিকিৎসার জন্য। ঈশা ঢোক গিলে জিজ্ঞেস করলো, মা আর সাইমা কেমন আছে? ফারহান গাড়ি চালাতে চালাতেই ছোট্ট করে বলল, ভালো। ঈশাও ছোট্ট করে বলল, ও। ফারহান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মা একটা দাচ্ছেল মহিলা, এটা মনে রেখো। তিনি নিজের স্বামীর মৃত্যুর খবর সকালে পেয়ে বিকেলে পার্লারে যাওয়ার মতো মহিলা। সাইমাকে ভীষণ অত্যাচার করে, নিজের মতো বানানোর চেষ্টা করে। উনি সবাইকে বলে বেড়ায় তার স্বামীর নাকি চরিত্র খারাপ ছিল, অথচ উনি নিজে দুশ্চরিত্রা। আসলে নিজের এত সুন্দর চরিত্রটাকে ঢাকতে তিনি তোমার বাবাকে দোষী সাব্যস্ত করেছেন। তাই আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমার সাথে কানাডাতে আবার ফিরে গিয়ে তুমি তোমার মায়ের সাথে থাকবে না। যেহেতু তুমি আমার স্ত্রী, তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। তবে চাইলে সাইমাকে আমাদের সাথে রাখতে পারো। অনেক কিছু সহ্য করেছে ও, ওর মনেও মনে হয় ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে।
যে তোমার বাবা খারাপ, বুঝেছ? ঈশা মাথা নেড়ে বোঝায় বুঝেছে। তার ভাবতেই বেশ অবাক লাগছে কী থেকে কি হয়ে গেল, কিন্তু ভালোই হয়েছে। সব কিছু ঠিক হয়ে গেছে ভাবতেই এক চিলতে হাসি ফুটে ওঠে ঈশার ঠোঁটে। বিষয়টা নজর এড়াল না ফারহানের। সেও খানিক হেসে বলে। কি ভাবছ? চমকে ওঠে ঈশা। না কিছু না। ফারহান এবার মাথা নেড়ে বলে। তবে আমি একটা জিনিস জানি। ঈশা উদ্গ্রীব হয়ে বলে। কি জানেন? ফারহান বেশ গর্ব করে বলে ওঠে। এই যে আমার পাখির ছানার মতো বউ আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। মাত্র 15 বছর বয়সে তুমি পড়াশোনায় মন না দিয়ে আমাকে মন দিয়েছ। ছি, এই দুঃখের কথা আমি কাকে বলি? ঈশা বিষম খেলো মুহূর্তেই। ঠোক গিলে চোখ পিটপিট করে তাকিয়ে বলে উঠল। মোটেই না। আপনি তো তখন আমার সামনেই আসতেন না, তাই না? আপনিই তো তখন বললেন যে বিয়ের পর আপনি আমাকে চোখের সামনে দেখলেই ধমক দিতেন। তাহলে কিভাবে কি হয়? ফারহান নির্বিকার ভঙ্গিতে বলে উঠল। হায় হায়, ওইভাবেই হয় বউ। তুমি আমার সামনে আসোনি তা ঠিক আছে, কিন্তু যতবার এসছো ততবারই নেশা ধরনের দৃষ্টি ফেলেছ। মনে করেছি কিছু বুঝিনি? তখনও বুঝে ফেলেছিলাম তুমি অলরেডি ঘায়েল হয়ে গেছো। কিন্তু ছোট ছিল তো, তাই পাত্তা দিইনি। তখন দেখা যেত কোলে উঠে বসতে। ঈশা এক মুহূর্ত চুপ করে থাকে, চোখ নামিয়ে ফেলে। ফারহানের ঠাট্টার ছলে বলা কথাগুলো তার কানে মধুর সুর হয়ে বাজে। সেই পুরনো দিনগুলোর কথা ভেসে আসে মনে। কিভাবে চুপে চুপে ফারহানের দিকে তাকিয়ে থাকতো, তার হাঁটার শব্দ শুনে বইয়ের পাতা উল্টানোর ভান করত। সে ধীরে ধীরে বলে। আমার মনে নেই। ফারহান হাসে। মনে না থাকলে এতদিন পর এই বউ পাখির ছানার মতো আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়তো। ঈশার দিকে এক ঝলক তাকায় সে, মুখে এক রাস প্রশান্তি। তুমি বুঝতে, আমি কিন্তু সব খেয়াল রাখতাম, শুধু বলতাম না। ঈশা এবার লাজুক কণ্ঠে বলে। সব খেয়াল রাখতেন, তাও চলে গেলেন? ফারহান নিঃশ্বাস ফেলে। আবার তোমার জন্যই ফিরে এসেছি তো, এত দেরি হয়ে গেল। এটা আমার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এবার আর যাব না, তোমার পাশে থাকবো যতদিন বাঁচি। এক চিলতে বাতাস জানালা দিয়ে ঝুঁকে পড়ে। ঈশার চুল উঠতে থাকে। সে নিজের অজান্তেই ফারহানের দিকে তাকিয়ে হাসে। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। আবছা আবছা মানুষকে মনে থাকার পরও ভীষণ আপন লাগছে। ঠিক তখনই আকাশটা যেন হঠাৎ করেই গম্ভীর হয়ে ওঠে। এতক্ষণ রোদের ঝলমলে আলোয় ঝলসে যাওয়া রাস্তার উপর এবার ধীরে ধীরে ছায়া নেমে আসছে। আকাশ জোড়া ছড়িয়ে পড়েছে শোষের মতো ভারী মেঘ। দূরের দিগন্ত জুড়ে যেন কুয়াশার মতো স্নিগ্ধ এক ধূসরতা ছড়িয়ে পড়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রকৃতি পাল্টে নিচ্ছে তার মেজাজ। ঈশা ভেবেছিল আজ খুব রোদ হবে, তবে তার ধারণা মিথ্যে হলো। হাওয়ার ঝাপটা খানিকটা বাড়তেই ঈশার চুলগুলো এলোমেলোভাবে উড়ে এসে গালে লেগে যায়। সে এক হাতে ওগুলো সরায় আর জানালার দিকে তাকিয়ে বলে ওঠে। বৃষ্টি হবে বুঝি? ফারহান জানালা দিয়ে বাইরে তাকায়, তারপর ছোট্ট একটা হাসি দিয়ে বলে। হতেই পারে তোমার মতে আচমকা, আগে থেকে বোঝা যায় না কখন ছড়ে পড়ে। ঠিক তখনই গাড়ির সামনে কাছে পড়ে প্রথম বৃষ্টির ফোঁটা টুপ করে পড়তে দেখা গেল। এরপর এক নিমেষে মেঘের জমানো কান্না ছুটে আসে। ঝিরঝির করে পড়তে থাকা ফোঁটাগুলো মুহূর্তে তীব্র হয়ে ওঠে। চারপাশটা ঢেকে ফেলল একরাশ অদ্ভুত কুয়াশাময় বৃষ্টির সুর। পিচ ঢালা রাস্তা যেন ধুয়ে যেতে থাকে ধূলিকণা থেকে স্মৃতির ভার পর্যন্ত সব কিছু। ফারহান গাড়ির ওয়াইফাই চালু করে ধীরে বলে ওঠে। আজ বৃষ্টিতে ধুলোর সাথে সাথে সব ঝামেলাগুলোও ধুয়ে যায়। ঈশা জানালার কাছে মাথা হেলিয়ে বসে। বাইরের ভেজা পৃথিবীটা দেখতে দেখতে মৃদুস্বরে বলে ওঠে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। ফারহান খোঁচা দিয়ে বলে। কেন? বৃষ্টিতে ভিজলে বলছি তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠোঁট ফুলায় ঈশা, কিছুটা অভিমানী সুরে বলে। আপনি সব সময় এমন খোঁটা দিচ্ছেন কেন? এমন করলে কিন্তু আমি সত্যি সত্যি অপারেশন করতে যাব। তখন দেখবেন সত্যি সত্যি পুরোপুরি স্মৃতিশক্তি চলে গেছে, না হলে একদম মরে গেছি। ফারহানের মুখটা মুহূর্তেই কঠিন হয়ে গেল ঈশার কথায়। ওর প্রতিটি শব্দ ছুরি হয়ে বিঁধছে বুকের গভীরে। পরক্ষণেই জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় সে। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় ঈশা চমকে ওঠে, কিন্তু সে কিছু বলার আগেই ফারহান সিট বেল্ট খুলে শরীর ঘুরিয়ে মুখোমুখি এসে জানালার পাশে ঠেসে ধরে ঈশাকে। চোখে জল জলে রাগ, কণ্ঠে কাঁপুনি। এই শেষবার বলছি সানায়া, আর কখনো, জাস্ট কখনো আমার সামনে মরে যাব এই জাতীয় কথা বলবে না তুমি, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না।
আমি নিজের হাতে সব শেষ করে দেব, মাইন্ডেড। ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে, চুপ করে যায়। ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বেরোয় না। ফারহান চোখ তখন টলটল করে জ্বলছে, গভীর কষ্টের সাথে। রাগে অসহায়ত্বে ভিজে গেছে তার কণ্ঠ। আমি অনেক কিছু সহ্য করতে পারি ঈশা, কিন্তু তোমার অনুপস্থিতি আর সহ্য করতে পারবো না। মৃত্যু তো নাই, সিনেমা পেয়েছো নাকি? একবার আমার জীবন থেকে মরে গিয়ে শান্তি হয়নি তোমার? আবারও মরতে চাচ্ছ? মুক্তি চাচ্ছ আবার? মরার শখ হচ্ছে তোমার, হ্যাঁ? একদম ঠ্যাং ভেঙে ঘরের মধ্যে বসিয়ে রাখবো বেয়াদব মেয়ে। এরই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। ঈশা চোখ পিটপিট করে তাকায়। ফারহান একদম তার মুখের কাছে এসে ধমক দেওয়ার ভয় পাচ্ছে ও, কিন্তু লোকটাকে দেখতে ভালোই লাগছে। ঈশার রেসপন্স না পেয়ে আবারও ধমক দেয় স্পিক আপ ইডিয়েট। এরপর যদি আর এসব বাজে কথা বলেছ তাহলে। ফারহান আর কিছু বলার আগে ঈশা তৎক্ষণাৎ ফারহানের ঠোঁটে টুপ করে চুমু খেয়ে নেয়। ছোট্ট একটা চুমু, 1 সেকেন্ডও ছিল না তার অস্বস্তি, অথচ তাতেই বরফের মতো জমে স্তব্ধ হয়ে যায় ফারহান। ফারহান স্তব্ধ। ঈশার হঠাৎ সেই টুপ করে দেওয়া ছোট্ট চুমুটা তার ভেতরের সব রাগ, কষ্ট, হাহাকার এক মুহূর্তে গলে ফেলে গেল। চোখের সামনে গুটিয়ে বসে আছে সেই মেয়েটা, যে তার পৃথিবী, যাকে হারিয়ে সে ভেঙে গিয়েছিল। আর এখন সেই মেয়েটা নিজের অভিমানে, ভয়তে কিংবা কৌতূহলে ওর ঠোঁটে ছুঁয়ে গেল এক চিলতেতে অনুভব। ফারহান শিহরিত। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সমস্ত সংযম পুড়ে ছাই হয়ে যায় তার ভেতরে। ন্যানো সেকেন্ডের মধ্যে ঈশার সিট বেল্ট খুলে এক টানে তাকে নিজের বুকে টেনে নেয়। প্রবল শক্তিতে আঁকড়ে ধরে পাখির ছানার মতো বউটাকে। ঈশা চমকে যায়। ওই সময় ফারহানের বকবকানি সহ্য করতে না পেরে তার এত কাছ থেকে ওকে দেখে লোভের কারণেই চুমুটা খেয়েছে সে। কিন্তু এখন কি এই ছোট্ট জিনিসের মূল্য বড় করে দিতে হবে তাকে? ঈশা চোখ বড় করে তাকায় ফারহানের দিকে। ফারহান এবার চোখ সরু করে তাকিয়ে বলে, এটা কি ছিল? ঈশা বড় বড় চোখ নিয়ে চাপা কণ্ঠে বলল, ছোট্ট একটা চুমু, বাট ইচ্ছে করে দেইনি। আপনাকে থামানোর জন্য বকবকানি সহ্য হচ্ছিল না, তাই আর কি। ওভাবে তাকানোর কি আছে, একটুই তো দিয়েছি। ফারহান বাঁকা হেসে হাত গলিয়ে দেয় ঈশার কোমরে, ফিসফিস করে বলে, ঠিক আছে, বাকিটা আমি দিচ্ছি। বলতে দেরি, কিন্তু ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি ফারহানের। সে দুহাত দিয়ে ঈশার গাল দুটো ধরে, এক ঝটকায় ঠোঁটে চেপে ধরে নিজের ঠোঁট। ছোট্ট চুমুর তুলনায় ঘূর্ণিঝড় বয়ে আসলো ঈশার দিকে। ফারহান বেচারি ঈশার উপর ঝাঁপিয়ে পড়ে, তার ঠোঁট ছুঁয়ে যায় ঈশার ঠোঁটে। আস্তে নয়, পাগলের মতো, ক্ষুধার্ত ভালোবাসার মতো। চুমুতে চুমুতে ভরে দিতে থাকে পুরোটা মুহূর্ত। নির্বিঘ্নে আদরে হারিয়ে যেতে থাকে প্রিয়তমার স্পর্শে। ঈশা প্রথমে হতবাক, চোখ বড় হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে ফারহান দুহাত শক্ত করে চেপে ধরে, কপালে কপাল ঠেকিয়ে হাসকি স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি সুইটহার্ট। বলেই আবারও ডুবে যায় সেই গভীরতায়। ঈশার দুহাত এক হাতে চেপে ইশারায় পিঠের সাথে ঠেকিয়ে আরেক হাত দিয়ে স্লাইড করতে থাকে মেয়েটার ঘাড়। ফারহানের এই রূপ নেওয়ার মতো না। ঈশা ভাবতেও পারেনি এই ছোট্ট জিনিসের মূল্য তাকে এভাবে চোকাতে হবে। প্রথমে বিষয়টা নিয়ে আতঙ্কিত হলেও ধীরে ধীরে ঈশা চোখ বন্ধ করে দেয়, হারিয়ে যেতে থাকে সেই উষ্ণতার গভীরে, সেই ঠোঁটের ভেতরে যেখানে কোনো কষ্ট নেই, কেবল গভীর আকুলতা আর ভালোবাসা। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার চোখের কোণা থেকে। ঈশা দুহাত উঠিয়ে ফারহানের ঘাড় জড়িয়ে ধরে, অনুভব করতে শুরু করে স্বামীর প্রথম এই অন্যরকম অসহ্যকর সুখ। ভেতরে কোথাও খুব গভীর কিছু একটা টান যেন শক্তপোক্তভাবে ফিরে আসে, স্মৃতির অনুভবে, ভালোবাসার। বাইরে তখন বৃষ্টি ঝরছে অবিরাম, গাড়ির জানালার কাচ গরম নিঃশ্বাসের ধোঁয়াটে হয়ে উঠেছে। আর ভেতরে একটা নরম কাঁচ ভাঙা ভালোবাসা, যেখানে শব্দ নেই, শুধু স্পর্শ আছে, যেখানে অভিমান নেই, কেবল গ্রহণ আছে। আবার দুটো হৃদয় 4 বছর পর একটাই ভাষায় কথা বলছে, নিঃশ্বাসে। প্রায় 15 মিনিট পর ঈশার ঠোঁট ছাড়ে ফারহান, তবে আঁকড়ে ধরে রাখে মেয়েটাকে। দুজনে হাঁপাচ্ছে, নিঃশ্বাস বেশ ভারী। বাইরের পরিবেশটাও বেশ অনুকূলে যে। ঈশা লজ্জায় চোখ বুজেই রইল, খুলল না ভুলেও। ফারহান মেয়েটা লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আলগোছে টেনে নিল আরেকটু। চুমু খেলো নাকের ডগায়, কানের লতিতে, চোখের পাতায়, আর কেটে গিয়ে
লাল হয়ে যাওয়া ঠোঁটের কোণে ফিসফিস করে শুধালো, বিয়ের কত বছর পর প্রথম ওর বউকে আদর করছে বলো তো? প্রায় 5 বছর, তাই না? ঈশা কিচ্ছু বলল না। ফারহানের কণ্ঠ শুনেও লজ্জা লাগছে তার। পালানোর সুযোগও নেই, কী করবে এখন? তার এমন অবস্থা দেখে ফারহান ফিক করে হাসলো। আশেপাশে তাকিয়ে দেখলো তারা যেই জায়গাতে থেমেছে সেখানে আপাতত কেউ নেই। বৃষ্টির কারণে পুরো রাস্তা ফাঁকা, আর মহাসড়ক হওয়ায় আশেপাশে বন জঙ্গলের মতো অনেক জায়গা, ফাঁকা মাঠও। পরিবেশটা ঠিকঠাক দেখে নিয়ে ফারহান ঈশার দিকে ঝুঁকে গিয়ে বলল, এমন জায়গায় বাসর করবো না, বুঝলে? একটা রেপুটেশন আছে আমার। ঘর সাজিয়ে নিরিবিলিতে লুকিয়ে বাসর করব। সো চলো এখন বৃষ্টিতে ভিজে। পরিবেশটা ঈশা আবার কিন্তু বেশ চোখ রোমান্টিক। খুললো। সে আসলে বৃষ্টিতে ভিজতে চেয়েছিল, কিন্তু এখন যা পরিস্থিতি, বৃষ্টিতে ভেজার থেকে বাড়িতে গিয়ে কম্বলের নিচে ঢুকে 3 দিন পড়ে থাকা ভালো। তবুও ফারহানের কথা রাখতে বৃষ্টিতে ভিজতে রাজি হলো ঈশা। নিজেকে জোকার মনে হচ্ছে ঈশার। এভাবে একজনের সামনে বসে আছে তা হাত গুটিয়ে। সামনে থাকা অপরিচিত মানুষগুলো কেমন যেন হাঁ করে তাকিয়ে রয়েছে অদ্ভুত দৃষ্টি। এভাবে ফারহান কেন তাকে সোফার মাঝখানে বসিয়ে নিজে লাপাত্তা হয়েছে তার কারণ খুঁজে পেল না ঈশা। সে মোটামুটি ঘেমে একাকার। কিছুক্ষণ পর পর মেকি হেসে কপাল মুছছে। পানি নিয়ে এগিয়ে আসা আদিত্যের চোখে মিশ্র অনুভূতি, একদিকে সম্মান, অন্যদিকে একটু বেশি আগ্রহ। ভেবেছিলাম শুধু গল্পে থাকে এমন মানুষ, কিন্তু ফারহানের বউ যে এমন। এমন কিছু ভাবছে বোধহয়। রায়ান থুতনিতে হাত রেখে বেশ গভীর চিন্তায় মগ্ন। ঠোঁট কামড়ে কিছু একটা হিসাব করছে যেন। হয়তো ভেবে ফেলেছে এত সুন্দর সরল মেয়ে ফারহান রেখে কোথায় ছিল এতদিন। অরণ্য চোখ পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মেয়েটা কেমন হতে পারে। সে চোখ বড় করে হালকা হেসে তাকাচ্ছে বারবার। ঈশার আচরণ থেকে কিছু বের করে আনতে চাইছে যেন। এই মেয়েটা রেগে গেলে ভয়ানক হবে নাকি কাঁদলে মন গলে যাবে, এই দোটানা বোধ হয় তার। আর ফাহিম তো পুরোই সন্দেহের দৃষ্টিতে মুখ কুঁচকে চেয়ে আছে, যেন বলেই ফেলবে, এটা যদি সত্যি ফারহানের বউ হয় তাহলে বাকি দুনিয়ার ওপর বিশ্বাস রাখা কঠিন। আর এদের সবার তীক্ষ্ণ নজরই ঈশার দিকে। বৃষ্টিতে ভিজে একদম পুরোপুরি জুবুথুবু হয়ে ফারহান ঈশাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে। অবশ্য এর মধ্যে লিলিকে ঈশার কথাও জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফারহানের ফ্ল্যাটে তো আগে থেকে তার বন্ধুমহল উপস্থিত ছিল, তাই তারাও দরজা খুলতে ফারহানের পাশে নিজেদের ভাবিকে দেখতে পেয়ে গেল। এতে বেশ অবাক হয়েছে সকলে। ফারহানের পরপর ঈশাকে ফ্রেশ করিয়ে সোফায় বসিয়ে রেখে গোসল করতে গেল, আর তার নীরবতায় আরও বেশি হতবাক হয়ে ঈশাকে পর্যবেক্ষণ করতে থাকলো বাকিরা। ঈশার মনে হচ্ছে সে যেন একটা রংচঙে সার্কাসের মঞ্চে বসে আছে, যেখানে সেই একমাত্র পারফর্মার আর বাকিরা কৌতূহলী দর্শক। চারদিক থেকে হাঁ করে তাকানো চোখের সামনে নিজেকে লজ্জার চাদরে মুড়ে রাখতে পারছে না সে। চুলগুলো এলোমেলো, জামায় ভেজা দাগ, আর ফারহান তাকে এই অবস্থায় বসিয়ে গা ঢাকা দিয়ে গোসল করতে গেছে। এটা কি ঠিক? ঈশা তো নিজের ঘামে ভিজেই শেষ। হঠাৎ কারো চোখের দিকে তাকিয়ে আবার নিচে নামিয়ে নেয় দৃষ্টি। কপালে বিন্দু বিন্দু জল, তবু মাঝে মধ্যে মেকি হাসি দিয়ে বোঝানোর চেষ্টা করছে আমি স্বাভাবিক, আমি খুবই স্বাভাবিক। তারপর মনে মনে ফারহানকে 100টা গালি দিয়ে বসে। এই লোকটা কি মাথা খারাপ? আমাকে বসিয়ে নিজে হাওয়া হয়ে গেল। তবু কিচ্ছু বলতে পারে না। এভাবে চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ আদিত্য গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, আপনি একটু পানি খান ভাবি। ভাবি শব্দটা শুনে ঈশা খানিকটা চমকে তাকায়, আবার ঠোঁটে এক চিলতে লাজুক হাসি ফুটে তার। ভেতরে ভেতরে ভাবতে থাকে, ঠিক আচ্ছা, এরা এখনই যদি এমনভাবে তাকায় তাহলে স্যার যখন বলে দেবে আমাদের ছোটবেলার গল্প, আমার অতীত, তখন এরা কি করবে? তখনই বাথরুম থেকে ভেজা চুলে গায়ের তোয়ালে ঝুলিয়ে ফারহান বেরিয়ে আসে, আর তার চোখ সরাসরি গিয়ে পড়ে ঈশার লাজুক অস্বস্তি মাখা মুখে। অবস্থা বুঝে গেছে সে। ফারহান হালকা হেসে বলে ওঠে, ভালোই তো, সবাই মিলে আমার বউকে ইন্টারভিউ নিচ্ছিস। আমি যদি আরেকটু দেরি করতাম, গোষ্ঠীর নারী ভুরি বের করতে। একথা শুনে সব বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে, আর ঈশার মুখ লাল টুকটুকে গোলাপি হয়ে যায়। এবার বোধহয় বৃষ্টি নয়, লজ্জাতেই ঈশা আবার একবার জুবুথুবু। আর ফারহান, সে তো এবার গর্ব করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলে, ভালো করে দেখে রাখ, এটা আমার জীবন আর তোদের ভাবি। দেখা হলে বল, আমরা একটু পর বের হব। আদিত্য এবার গুরুতর কণ্ঠ নিয়ে বলল, বের হবি মানে কই যাবি?
ফারহান এগিয়ে এসে ঈশার পাশে বসলো। ঈশাও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। ওর কৌতূহলী চোখে চোখ রেখে ফারহান বলল, আমাদের বাড়ি যাব, কানাডাতে ফিরে গিয়ে বোনেই বাড়িতে উঠবো, বুঝলে? তারপর সংসার করব। ডজন খানিক বাচ্চা কাচ্চার প্ল্যানও আছে। ঈশার চোখ বড় করে কেসে উঠলেও বাকিরা রেগে যায়। তোরা এখন চলে যাবি কেন? মনে হয় এই তোরা বন্ধু, নিজের কাজ শেষ, এবার চলে যাবি? আমাদের কথা ভাবলি না তো? ফারহান এক হাতে তোয়ালেটা গা থেকে নামিয়ে গলায় ঝুলিয়ে ফেলল, আরেক হাতে ঈশার মাথার চুলগুলো একটু মুছে দিল। চোখে মুখে দারুণ শান্ত একটা ছায়া, এমন একটা ছায়া যেটা শুধু ফিরে পাওয়া মানুষদের মধ্যেই দেখা যায়। ওদিকে ঈশার মুখ তো লাল থেকে টুকটুকে লালচে গোলাপি হয়ে উঠেছে। তার চোখে বিস্ময়। এই লোকটা আসলে কি সিরিয়াস? আদিত্য, রায়ান, অরণ্য, ফাহিম, রাহুল সবাই যেন একসাথে গর্জে উঠল। মানে কি? এই হলো তোর বন্ধুত্ব? 5 বছর পর এসে তোদের প্রেমের নাটক করে এখন আমাদের ছেড়ে চলে যাবে? রাহুল অনেকক্ষণ পর মুখ খোলে, গলা নামিয়ে বলল, তোর কারণে কত প্ল্যান বাদ দিয়ে বসে আছি রে ফারহান, আর তুই এখন বলিস বাড়ি যাবি, সংসার করবি? ভাবি, আপনি কি সত্যি চান আপনার উনি আপনাকে নিয়ে এত তাড়াহুড়ো করে চলে যাক? একটু থাকেন না আমাদের সাথেও। আপনারে দেখেই তো আসলে আমাদের বন্ধুরে আবার আগের মতো লাগতেছে। অরণ্য হঠাৎ ঈশার দিকে তাকিয়ে বলল। ফাহিম আবার সেই একই মুখ ভঙ্গি করে বলল, এই যে ভাবি, বেটা তো বাচ্চা পালনের প্ল্যান করছে। আমরা প্ল্যানটা শুনি, আপনি ঠিক আছেন তো? সবাই এমন চাপ দিয়ে কথা বলছে যে ঈশা নিজের অজান্তেই ফারহানের হাত খামচে ধরে ফেলল। চুপচাপ একটু গুটিয়ে গেল আর অসহায় চোখে তাকিয়ে না সুযোগ মাথা নাড়ল। ফারহান এবার উঠে দাঁড়ালো, চোখে একগাল স্মৃতি হাসি। তোরা সবাই যা ভাবিস ভাবিস, আমি আমার হারানো মানুষটাকে ফিরে পেয়ে দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না। এবার যদি আবার সময় নষ্ট করি তাহলে সেটা অপরাধ হবে। আর ও তো শুধু আমার ইশারা, তোদেরও ভাবি একটা দায়িত্ব। তাই এবার সংসার করব আলাদা করে, নিজের করে ওকে নিয়ে। এরপর ফারহান ঈশার দিকে ঝুঁকে আস্তে করে বলল, তুমি যদি চাও আমরা একটু দেরি করে যাই, বন্ধুগুলোর মুখটা আবার হাসুক আগের মতো। আজ ফ্লাইটে টিকিট কাটতে চাইলাম। ঈশা কাপা গলায় ফিস ফিস করে বলল, একটু দেরি করা যায়, কিন্তু বাচ্চা কাচ্চার ডজন খানেক একটু বেশি হয়ে গেল না? ফারহান হেসে ফেলে বলল, একদমই বেশি হয়নি, ওটা তো ট্রেলারে দিলাম, সিনেমা এখনো শুরুই হয়নি। ঈশা এবার মিনমিন করে বলল, আমাকে দেখে আপনার বাচ্চা তৈরির কারখানা মনে হচ্ছে। আপনাকে মেরে ফেলার অসাধারণ ষড়যন্ত্র করতে হবে। ফারহান হালকা হেসে ঈশার দিকে এক ঝলক তাকায়, তারপর নিচু গলায় বলে, তোমাকে দেখে আমার শুধু একটা কারখানা মনে হয় না, পুরো একটা স্বর্গ মনে হয়, যেখানে আমি বাকি জীবন আটকে থাকতে চাই। তারপর ওর গলায় স্বর খানিকটা দুষ্টু হয়ে ওঠে। আর তুমি মারবে যাকে না থাকলে নিজে বাঁচো না, তাকে মেরে ফেলবে? যদি অন্যভাবে মেরেছ, প্লিজ এসব নাটকীয় সংলাপ বাদ দাও। আমার হার্ট আগে থেকেই দুর্বল, এবার বডিতে সমস্যা হবে। ঈশা চোখ বড় বড় করে তাকায়, তারপর হেসে ফেলে। আপনার ডায়লগগুলো দিন দিন একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে। ফারহান কপট সিরিয়াস মুখে বলে, আমি আসলে রোমান্টিক নই, তোমার আশেপাশে এলেই এসব হয়ে যায়। তুমি হচ্ছে আমার ইন্সপিরেশন, তুমি হচ্ছে আমার ইন্সপিরেশন টু ক্রিয়েট ক্রাইম অফ লাভ। রায়ান পাশ থেকে বলে ওঠে, ব্যাস আর পারছি না, কেউ ভাবিকে সরিয়ে নাও প্লিজ, ওই দিক থেকে সরাও, এখনই সিনেমা হলে টিকিট কাটতে হবে মনে হচ্ছে। আর সবাই একসাথে হেসে ওঠে। ঈশা মাথা নিচু করে ফিসফিস করে ফারহানকে বলে, কিন্তু আপনি জানেন না, আমি কিন্তু খুব সহজেই আপনাকে ভালোবেসে ফেলি। আবার হারালে আমি সত্যিই আর বাঁচব না। ফারহান আর কথা বলে না, শুধু ওর হাতটা চেপে ধরে, নির্ভরতায় প্রতিশ্রুতিতে। বাইরে তখনই বৃষ্টি ঝরছে, কিন্তু ভেতরে ওদের দুজনের মাঝে বৃষ্টি থেমে গেছে। শুধু এক নীরব সুন্দর ভালোবাসার ভেজা গন্ধ ভাসছে বাতাসে। ওদের এমন দৃষ্টি দেখে হেসে উঠল সবাই। ঝরঝরে প্রাণখোলা সত্যিকারের বন্ধুত্বের বৃষ্টির মতো হোহা হাসি। আর বৃষ্টির শব্দ যেন বাইরের জানালায় টুপটাপ করে বলে যাচ্ছিল, তোমরা ঠিক ঠিক সময় ফিরে এসছো। কাহিনী শুনেছিস ঈশা? বিদীপ্তা আপু আর তার গ্যাংকে কে যেন হারপিক খাইয়েছে। লিলির এমন ভয়ানক কথা শুনে গাড়িতে বসে এসির মধ্যে থাকা ঈশাও ঘামতে শুরু করলো। বন্ধুমহলের আবদারে ফারহান আজও
ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে একটু ছোটোখাটো পিকনিকের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে লিলিকে আসতে বলার জন্য ঈশা কল করেছে লিলিকে। ঈশা এখন ফারহানের গাড়িতে আছে, তারা একসাথে যাচ্ছে গন্তব্যে, আর বাকিরা আরেক গাড়িতে আসছে। কিন্তু যাত্রা শুরু করে এমন খবর পেয়ে মোটামুটি স্তব্ধ হয়ে গেল ঈশা। বিদীপ্তাকে কে যেন হারপিক খাইয়েছে, শুধু তাই নয়, পুরো শরীরে হারপিকের ছড়াছড়ি। আশেপাশে থাকা সবাই বলছে ওরা এলাকার কিছু গুন্ডা, কিন্তু তাদের সাথে কিসের শত্রুতা বিদীপ্তার? আর হারপিক খেয়ে কি বিদীপ্তা আদৌ বেঁচে আছে? ঈশার চোখ পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে বিদীপ্তাকে হারপিক খাওয়ানোর ব্যাপারটা কি, মানে কে এমন করবে। তক্ষুনি ঈশা পাশে বসা ফারহানের দিকে দপ করে তাকালো আর হতবাক হয়ে লিলিকে বলল, তুই তাড়াতাড়ি আয় বোন, ওসব পরে বুঝিয়ে বলি, তুই এখন সুবর্ণ নদী পার্কে চলে আয়। বলেই ধপ করে কল কেটে ঈশা ফারহানের দিকে ঘুরে বসে। ফারহান গাড়ি চালাতে ব্যস্ত, বেশ দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে সে। ঈশা এবার ঢোক গিলে বলল, বিদীপ্তা আপুকে হারপিক খাওয়ানোর বিষয়টা আপনিই লোক লাগিয়েছিলেন তাই না? ফারহান বাঁকা হেসে ঠোঁট কামড়ে বলল, হয়তো। ফারহানের ঠোঁটে সেই রহস্যময় হাসি, চোখে ঠিক যেন এক অদ্ভুত আগুনের ঝিলিক। ঈশার শরীর ঠান্ডা এসির ভেতরেও হিমশীতল হয়ে গেল। গলার নিচে একটা অদৃশ্য দলা এসে আটকে গেল যেন। সে কাপা কণ্ঠে আবারও বলে উঠল, মানে হয়তো বলছেন, মানে আমি জানি আপনিই করেছেন। ফারহান এবার গাড়ির একপাশ থামিয়ে দিল। নীরব রাস্তার পাশে এসে দাঁড়ালো গাড়িটা। চারদিকে পাখিদের হালকা ডাক আর গাছের পাতায় বাতাসের মৃদু মর্মর। এরপর সে একটু ঝুঁকে ঈশার দিকে তাকিয়ে বলল, গলা একদম নিচু কিন্তু ভয়ঙ্করভাবে শান্ত, তুমি জানো বিদীপ্তা কি করেছিল, কি বলেছিল তোমায় নিয়ে? তোমার গায়ে অপবাদ দিয়ে মানুষের মধ্যে ঘুরেছে, আর তোমাকে সবার সামনে ছোট করে দিয়েছিল। সেটা আমি ভুলতে পারি, ছোটখাটো প্রতিশোধ। ঈশা এবার থ হয়ে গেল, কথা হারিয়ে ফেলল যেন। তার মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। ধীরে বলল, তাই বলে আপনি তার শরীরে হারপিক ঢাললেন? সেটা তো খুনের চেষ্টার শামিল ফারহান। ফারহানের চোখ এবার নিভে যাওয়া আগুনের মতো গম্ভীর হয়ে উঠল। না ঈশা, খুন না, শাস্তি। তুমি জানো না সে কিভাবে খেলেছে আমাদের জীবনের সঙ্গে। আমার কাছে তুমি একটা বিশ্বাস, একটা ঘর, একটা আশ্রয়। কেউ যদি সে বিশ্বাসের উপর কাঁধা ছড়তে আসে, আমি কি চুপচাপ বসে থাকবো? না, বিদীপ্তার দলটাকে আমি শেখাতে চেয়েছি, আর তুমি সম্মান নিয়ে খেলা করলে, আর তুমি সম্মান নিয়ে খেলা করলে শেষ ঠিকানা হাসপাতাল হয়। এবার ঈশা অসহায় মুখশ্রী বানিয়ে বসে রইল। কিচ্ছু বলার নেই তার। এই লোকটার সাথে সে এমনিতেও পারবে না, তার থেকে চুপ থাকা ভালো। পার্কে পৌঁছানোর পর সবাই বড় মাঠটাতে গোল হয়ে বসলো। আদিত্য গিটার এনেছে সাথে করে, রাহুলের হাতে অনেকগুলো চকলেট, অরণ্য অনেকগুলো চিপস, জুপস আর প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে। আর এদিক ওদিক তাকিয়ে অপেক্ষা করছে লিলির জন্য। তার ফলওয়ালি যে কখন আসবে কে জানে। এদিকে ফারহান কার সাথে যেন ফোনে কথা বলতে ব্যস্ত। না ঠিক আছে, ওদিকে সব ঠিকঠাক। আমি জানতাম ওই কাজটা শানার ফুফুই করেছে। ভার্সিটিতে উনি লোক পাঠিয়েছিল, বুঝলে? আচ্ছা হ্যাঁ হাসান, শোনো, আমার আজকে ফ্লাইট ক্যান্সেল করে কালকে টিকিট কাটো, কাল চলে যাব। কেবলই জুস মুখে দেওয়া অরণ্য বিষম খেলো, মুখ থেকে ছিটকে বের হলো জুস। ঈশাবাদে বাকিরাও চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। ফারহান কথা বলা শেষ করে সবার এমন ভয়ানক দৃষ্টি দেখে জানতে চাইল কি হয়েছে। রাহুল এবার দাঁড়িয়ে পড়ে জোরে জোরে বড় করে হাততালি দেওয়া শুরু করলো। বাহ ভাই বাহ, বেটা ফারহানকে কেউ এই বছরের নোবেল পুরস্কারটা এনে দাও প্লিজ। তাকে আমরা তাড়াতাড়ি যেতে নিষেধ করছি, তাই সে আজকের বদলে কালকে যাওয়ার প্ল্যান করছে। মাশাআল্লাহ, কি সুন্দর বুদ্ধি। বাকিরাও ফুঁসছে। ফারহান ভ্রু কুঁচকে তাকালো চারপাশে, সবাই মুখ ফুলিয়ে আছে, আর রাহুলের ব্যঙ্গাত্মক হাততালি এখনো থামেনি। সে চোখ টিপে জিজ্ঞেস করলো, আরে ভাই, আমি তো ভাবলাম কালকে গেলে অন্তত আজ তোদের সাথে একটু সময় কাটাতে পারি, এতে এত রাগ করার কি হলো? আদিত্য গিটার রেখে বলল, আমরা কি তো শত্রু নাকি ফারহান? এত বছর পর ফিরে এসেছিস, এতদিন আমাদের খবর নেয়নি, তারপর আবার আসার দুদিনের মাথায় চলে যাচ্ছিস।
এখনো ভালো করে একসাথে কাটানোর সুযোগ হয়নি, আর তুই ফ্লাইট ক্যান্সেল না করে শুধু পিছিয়ে দিলে একদিন। এই একদিনেই তো আর সব হয়ে যাবে না। অরণ্য এবার ঠোঁট বাঁকিয়ে বলল, তোর মতো প্রেমিক কোচ দেখি না রে ভাই। ভাবির সাথে থাকতে থাকতে আমাদের পুরোটাই ইগনোর করিস, আর আমাদের প্ল্যান তোকে একটা দিনের বেশি ধরে রাখে না। ফাহিম গম্ভীর গলায় বলল, জানিস তোরা যাওয়ার কথা শুনলেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। যেমনটা স্কুলের ক্লাসের শেষ দিনটা মনে হয় সবটাই আলাদা হয়ে যাচ্ছে চিরতরে। তাদের এই কথাগুলো শুনে ফারহান এক মুহূর্তের জন্য চুপ করে গেল। এরপর ফারহান ধীরে ধীরে জুতার দিকে তাকিয়ে বলল, তোদের কথা ঠিক, কিন্তু অরণ্য রীতিমতো চেঁচিয়ে ওঠে। কিন্তু কি? হ্যাঁ, ফারহান এবার বলল, দেখ, তোরা ভাবছিস আমি সত্যিই স্বার্থপর হয়ে গেছে। ঈশাকে ফিরে পাওয়ার পর মনে হচ্ছিল ওকে শুধু আঁকড়ে ধরতে হবে, কিন্তু ভুলে গেছে তোদের মতো কিছু বন্ধুও ছিল যাদের হাতটা ছাড়লে আমি কখনোই ফিরে আসতে পারতাম না। এখন তবু আমি থাকতে পারবো না। তার থেকে বরং তোরা আমাদের সাথে চল, যতদিন খুশি থাকলি, ঘুরলি, এরপর চলে আসলি। সবাই একদম চুপচাপ। একটা ঠান্ডা হাওয়া মাঠের ভিতর দিয়ে বয়ে গেল। তার মানে ফারহানের প্ল্যানটা সবার পছন্দ হয়েছে। আর তখনই পিছন থেকে লিলির চিৎকার। সবাই পেছনে তাকালো। অরণ্য হাসি মুখে উদ্গ্রীব হলো। লিলি এবার কাছে এসে বলল, চলে এসেছি, এই যে আমি ফল এনেছি। লিচু পেলাম না আজকে। তার হাতে অনেক ফল, আনারস, কলা, আপেল আর একটা ছোট্ট তরমুজ। অরণ্য সহ বাকিরা হা করে হেসে ফেলল। লিলি কেবলই ঈশার পাশে বসেছিল। প্রথমত অরণ্যকে দেখে অবাক হলেও পরে হাসির কারণ বুঝতে পারল না। এর মধ্যে ফারহানকেও মিটিমিটি হাসতে দেখা গেল। ঈশা এবার বাকিদের দিকে একবার করে তাকিয়ে অসহায় মুখে ফারহানকে বলল, ওরা সবাই হাসছে কেন? ফারহান কোনো মতে বলল, অরণ্য লিলিকে ফল বলে বলে রাখে, আর ও আজকে ফলই নিয়ে এসেছে আমাদের জন্য। বিষয়টা বুঝতে পেরে ঈশা মুখ চেপে হাসতে শুরু করে। বেচারি লিলি কোনো মতে অরণ্যের দিকে ঘুষির ইশারা করে বুঝিয়ে দেয়, পরে তোর খবর আছে। সবার মুখে হাসি ফিরে এলো। ঈশাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারহান এবার হাই তুলেই বলে উঠল, ভাইরে ভাই, যেহেতু এই দুঃখ ভোলার দায়িত্ব এখন আমার, আমি আজ ফারহান পার্টি দিচ্ছে। যে যা খেতে চাস, লিলির সব ফল আমার দায়িত্ব। রাহুল হেসে বলে উঠল, তাহলে আজকের নাম হোক ফারহান ফুডস অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে। সবাই একসাথেই হাসতে শুরু করলো। সন্ধ্যার আলোয় ধীরে ধীরে আকাশ লালচে হয়ে উঠেছে, আর সেই আলোয় ফুটে উঠেছে বন্ধুত্ব, অভিমান, ভালোবাসা আর নতুন করে জোড়া লাগা সম্পর্কের এক অনবদ্য ছবি।